হচ্ছে শুরু করি। তাহলে দেখো যে ফার্স্ট অন এই চ্যাপ্টারের জীব প্রযুক্তি চ্যাপ্টার, এই জীব প্রযুক্তি চ্যাপ্টারের প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলবো, আসলে কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করছে সেইটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। দেখো যে কার্ল এরেকি, উনি হচ্ছে একজন হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী, ঠিক আছে। যে উনি হচ্ছে বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছে। বায়োটেকনোলজি শব্দটাকে ভাঙলে হচ্ছে আমরা পাই বায়োস আর হচ্ছে কি বলতো লোগোস, ঠিক আছে। যে বায়োস মানে জীবন আর লোগোস মানে হচ্ছে কি জ্ঞান, তাহলে জীবন সম্পর্কিত জ্ঞান আর কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে বায়োটেকনোলজি। তারপরে দেখো থমাস হান্ট মর্গান, উনি হচ্ছে টটিপটেন্সির কথা বলছে, প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার ক্ষমতা রাখে, এটাকেই হচ্ছে টটিপটেন্সির কথা বলছে। আর ক্লাস কিন্তু রেকর্ড থাকবে না, ক্লাস রেকর্ড থাকবে না, সবাই লাইভে ক্লাস শেষ করে যাবা। এরপরে আসো গুটিয়েভ হাবারল্যান্ড, ওনাকে হচ্ছে টিস্যু কালচারের জনক বলা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। গুটিয়েভ হাবারল্যান্ড ওনাকে টিস্যু কালচারের জনক বলা হয়। ল্যাডেলবার্গ প্লাজমিড আবিষ্কার করছে, ল্যাডেলবার্গ। তারপরে হচ্ছে তোমার ক্যারি মুলিস, উনি হচ্ছে পিসিআর আবিষ্কার করছে। তারপরে ইনকো পট্রিকাস সুপার রাইস আবিষ্কার করছে, ঠিক আছে। লিন্ডেম্যান তোমার হচ্ছে ইন্টারফেরন আবিষ্কার করছে। ডক্টর এফ স্যাঙ্গার, উনি হচ্ছে কি জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক। তাহলে আমি যে কয়টা মার্ক করছি এই কয়টা খুব ভালো করে মনে রাখবা, এই কয়টা হচ্ছে লাগবে, ঠিক আছে। যে কয়টা তোমাদের জন্য মার্ক করছি 3, 6 আর 2 8টা, এই 8জন বিজ্ঞানী হচ্ছে কি কি কথাবার্তা বলছে, তারা কি কি আবিষ্কার করছে এই সম্পর্কে তোমরা হচ্ছে ক্রিস্টাল একটা ক্লিয়ার হচ্ছে ধারণা রাখার চেষ্টা করবা যে 8জন বিজ্ঞানী হচ্ছে কি কি করছে। ওকে, আমরা নেক্সটে চলে যাই যে জীব প্রযুক্তি, যেটা নিয়ে হচ্ছে আসলে আমরা বলতেছিলাম যে বায়োস আর হচ্ছে কি যে বলতো লোগোস, যেটা নিয়ে হচ্ছে আমরা বলতেছিলাম। তো যে বায়োটেকনোলজি বা হচ্ছে জীব প্রযুক্তি, তো এর কিছু তোমার শাখা আছে। এই বায়োটেকনোলজি বা হচ্ছে জীব প্রযুক্তির কিছু কি বলতো শাখা আছে, যে শব্দটাকে আমরা ভাঙলে বায়োস আবার হচ্ছে টেকনোলজি কিংবা লোগোস আমরা যেটাই বলি না কেন, যে শুরুর দিকে দেখো যে হচ্ছে আমরা লিখছিলাম যে বায়োস প্লাস হচ্ছে লোগোস টেকনোলজি, এই লজির মধ্যে আবার হচ্ছে কি আছে বলতো লোগোস আছে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে জীবন প্রযুক্তি সম্পর্কে যে হচ্ছে জ্ঞান বা হচ্ছে বিজ্ঞান, এর আসলে কয়টা শাখা, এর বেসিক্যালি 4টা শাখা। একটা দেখো ব্লু বায়োটেকনোলজি, তারপরে হচ্ছে তোমার গ্রিন বায়োটেকনোলজি, তারপরে হচ্ছে তোমার হোয়াইট বায়োটেকনোলজি, আর এরপরে হচ্ছে কি বলতো রেড বায়োটেকনোলজি। তোমাদের বইতে সম্ভবত হচ্ছে রেড আর হোয়াইট একসাথে দেওয়া আছে। তো যাই হোক, দেখো ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, হোয়াইট বায়োটেকনোলজি, রেড বায়োটেকনোলজি। ব্লু মানে কি বলতো নীল। তার মানে দেখো আমরা বলি না যে সমুদ্রের নীল জলরাশি, আমরা তো এইভাবে বলি যে সমুদ্রের কি বলতো নীল জলরাশি, তার মানে ব্লু বায়োটেকনোলজি কোন ক্ষেত্রে প্রয়োগ, সামুদ্রিক ক্ষেত্রে প্রয়োগ। গ্রিন মানে কি সবুজ, কৃষি ক্ষেত্র মানে কি বলতো সবুজ, কৃষি ক্ষেত্র মানে কি সবুজ। তারপরে দেখো হোয়াইট, তারপরে কি বলছি হোয়াইট বায়োটেকনোলজি, এটা শিল্পক্ষেত্রে প্রয়োগ, মদ এবং ভিনেগার তৈরিতে, শিল্পক্ষেত্রে প্রয়োগ মদ এবং কি বলতো ভিনেগার তৈরি। তারপরে কি রেড বায়োটেকনোলজি, রক্তের রং কেমন লাল, তার মানে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ কোনটা, রেড বায়োটেকনোলজি, রেড বায়োটেকনোলজি, এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ। ওকে, তারপরে চলে যাও টিস্যু কালচার প্রক্রিয়া, সংজ্ঞাটা দেখবা যে টিস্যু কালচারটা আসলে কি, এটা ডেফিনেশনটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। এবার দেখো টিস্যু কালচারের কিছু প্রকারভেদ আছে, ভেরি ইম্পর্টেন্ট টিস্যু কালচারের প্রকারভেদ গুলা। মেরিস্টেম কালচারের মাধ্যমে কি ভাইরাস মুক্ত চারা, দেখবো পরীক্ষায় প্রচুর আসে যে রোগ মুক্ত চারা, ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা হয় কোনটির মাধ্যমে, মেরিস্টেম কালচারের মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে শস্য কালচারের মাধ্যমে ডিপ্লয়েড ক্লোনাল প্রপাগেশন, তারপরে দেখো হচ্ছে ক্যালাস কালচার, সোমাটিক এমব্রায়োজেনেসিস। দেখো 2 ধরনের কোষ থাকে আমাদের দেহে বা উদ্ভিদের দেহে, একটা হচ্ছে সোমাটিক সেল আর একটা গ্যামেটিক সেল। সোমাটিক সেল মানে কি দেহকোষ, আর গ্যামেটিক সেল মানে কি জনন কোষ। তো সোমাটিক সেল দেহকোষ থেকে যদি ভ্রূণ তৈরি হয় সেটাকে আমরা বলবো সোমাটিক এমব্রায়োজেনেসিস, দেহকোষ থেকে কোনো প্রকরণ তৈরি হলে সেটাকে আমরা বলবো সোমা ক্লোনাল ভেরিয়েশন, আর যদি জনন কোষ থেকে তৈরি হইতো তাহলে আমরা সেটাকে বলতাম গ্যামেটিক এমব্রায়োজেনেসিস বা গ্যামেটোক্লোনাল ভেরিয়েশন। ওকে, তারপরে দেখো ভ্রূণ কালচারের মাধ্যমে ট্রিপ্লয়েড উদ্ভিদ তৈরি করা হয়,
পরাগরেণু কালচারের মাধ্যমে হোমোজাইগাত জাত সৃষ্টি, হোমোজাইগাত জাত সৃষ্টি। তারপরে দেখো হচ্ছে পরাগধানী কালচার, হ্যাপ্লয়েড উদ্ভিদ। খেয়াল করো, এটা হচ্ছে পরাগরেণু আর এটা হচ্ছে কি পরাগধানী, দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে পরাগধানী হ্যাপ্লয়েড উদ্ভিদ আর পরাগরেণু এটা হচ্ছে কি হোমোজাইগাস জাত সৃষ্টি। ওকে, এই পর্যন্ত পয়েন্টগুলো হচ্ছে তোমরা মনে রাখার চেষ্টা করবা। এবার আসো টিস্যু কালচারের ধাপ সমূহ। টিস্যু কালচারের আসলে ধাপগুলো কি কি, এত কিছু মনে রাখার দরকার নাই, আমরা পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করি যেগুলো দরকারি। যে দেখো তোমার এই কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি এর কিছু ইনগ্রেডিয়েন্ট লাগে, ভিটামিন, সুক্রোজ, ফাইটোহরমোন। ফাইটোহরমোন মানে কি বলতো, উদ্ভিদের বৃদ্ধি বর্ধক হরমোন। যে হরমোনগুলো উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে তাদেরকে বলা হয় ফাইটোহরমোন। যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে অক্সিন, তারপরে হচ্ছে কি বলতো জিব্রেলিন। ঠিক আছে, অক্সিন, জিব্রেলিন এগুলো হচ্ছে কি, এই দুইটা হচ্ছে কি বলতো ফাইটোহরমোন। পিএইচটা কত রাখা উচিত, 5.5 থেকে 5.8। মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে কি মিডিয়াম বলা হয়, ব্যাসাল মিডিয়াম বলা হয়। ওকে, তারপরে দেখো হচ্ছে কাচের পাত্রে এক্সপ্ল্যান্ট থেকে অনুচারা। এক্সপ্ল্যান্ট মানে কি, মাতৃ উদ্ভিদ। যে উদ্ভিদটা থেকে আমরা স্যাম্পল নিলাম সেটাকে আমরা বলতেছি এক্সপ্ল্যান্ট বা মাতৃ উদ্ভিদ। আর এখান থেকে যে উদ্ভিদটা তৈরি হয় সেটাকে বলা হয় অনুচারা বা হচ্ছে প্ল্যান্টলেট। সেটাকে কি বলা হয়, অনুচারা বা হচ্ছে প্ল্যান্টলেট। মনে থাকবে, অনুচারা বা হচ্ছে কি বলতো প্ল্যান্টলেট। তারপরে দেখো হচ্ছে এই পয়েন্টটা খেয়াল করো যে তোমার এটা এতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু মনে রাখো যে এত হচ্ছে লাক্স হচ্ছে আলো, তাপমাত্রা এত, আপেক্ষিক আর্দ্রতা এত। সো এই তিনটা পয়েন্ট ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর এই যে এই 4 নম্বর পয়েন্টটাও দেখতে পারো, অটোক্লেভ যন্ত্র। এই 4টা পয়েন্ট ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ক্লাসে, আমার ক্লাসগুলোতে সাধারণত নেটেরও সমস্যা পাবা না, সাউন্ডেরও সমস্যা পাবা না। কোনো সমস্যা হলে সেটা তোমার পাশ থেকে হচ্ছে, এটা ধরে নিবা। ঠিক আছে, তোমার পাশ থেকে হচ্ছে তাহলে ধরে নিবা। ওকে, এবার আসো যে টিস্যু কালচারের প্রয়োগ। খেয়াল করো, পরীক্ষায় এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। পরীক্ষায় এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে নিচের কোনটি জীব প্রযুক্তির প্রয়োগ, নিচের কোনটি টিস্যু কালচারের প্রয়োগ। খেয়াল করো, টিস্যু কালচার কিন্তু অন কাইন্ড অফ কি জীব প্রযুক্তি, অন কাইন্ড অফ জীব প্রযুক্তি, বাট এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং নয়। মানে পরীক্ষার প্রশ্নটা এরকম আসে যে নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জীব প্রযুক্তির প্রয়োগ, নিচের কোনটি টিস্যু কালচারের প্রয়োগ। খেয়াল রাখতে হবে যে কোনটা কোনটার প্রয়োগ। যেমন আমি যদি তোমাকে বলি যে ইনসুলিন তৈরি, এটা কিসের প্রয়োগ বলো তো, টিস্যু কালচার নাকি জেনেটিক ইঞ্জিনিয়ারিং? কমেন্ট করে সবাই জানাও তো, সবাই কমেন্ট করে জানাও তো যে ইনসুলিন তৈরি এটা জীব প্রযুক্তি নাকি টিস্যু কালচার? বলো, ইনসুলিন তৈরি জীব প্রযুক্তি নাকি টিস্যু কালচার? বলো, কমেন্ট করে জানাও সবাই। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো এইভাবে কিন্তু প্রশ্নটা আসবে, খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা জীব প্রযুক্তি নিয়ে হচ্ছে সরি আমরা টিস্যু কালচার নিয়ে হচ্ছে পড়তেছি। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাপ্লয়েড উদ্ভিদ কিসের মাধ্যমে তৈরি করা হয়, অ্যান্সার হচ্ছে কি বলতো টিস্যু কালচার। প্রোটোপ্লাস্টের মিলন ঘটানো হয় কিসের মাধ্যমে, অ্যান্সারটা কি বলতো টিস্যু কালচার। এই দুইটা পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে ভালো করে পড়বো। তোমরা দেখো যে প্রোটোপ্লাস্ট, এই যে আলু এবং টমেটোর প্রোটোপ্লাস্ট ফিউশনের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করা হয়েছে, নাম হচ্ছে কি পোম্যাটো, নাম কি পোম্যাটো। তারপরে দেখো পরাগধানু এবং পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ উদ্ভাবন করা সম্ভব। জিন দেশের গুয়ান 18 এটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান। জিনগুয়া 1 এটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান। পোয়েসি, সোলানেসি, ব্রাসিকেসি গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। কোনো ক্লাস স্লাইড দেওয়া হয় না, ক্লাস নোট পাবা, ওয়েট করো, ক্লাস নোট পাবা, ক্লাস নোটও পাবা না, আজকে হচ্ছে নোট পাবা, যাও নোট পাবা, বাট ক্লাস রেকর্ড থাকবে না আর কি, আর স্লাইড তো দেওয়া হয় না। ওকে, এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবা। তারপরে দেখো হচ্ছে তোমার হচ্ছে এই পয়েন্ট গুলো একটু মনে রাখার চেষ্টা করবা। বাংলাদেশে টিস্যু কালচার গবেষণা, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটা রিডিং দিবা, সামহাউ দিয়ে দিতে পারে যে বাংলাদেশের তো ঠিক আছে, বাংলাদেশের তো যে সামহাউ দিয়ে দিতে পারে। এই পর্যন্ত হচ্ছে রিডিং দিবা। ওকে, এই পর্যন্ত সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে জানা দাও। এই পর্যন্ত তোমরা সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে জানা দাও, জানা দাও, দ্রুত 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 দ্রুত। এই পর্যন্ত সবাই তোমরা সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে জানা দাও একটু। ওকে।
ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্টের মাধ্যমে জানায় দাও। ওকে, এবার দেখো তোমাদের উদ্দেশ্যে 1 মিনিট কথা। প্রথম কথা, ভদ্র হবা, অভদ্রের মতো আচরণ করবে না। তোমাদের যখন ক্লাস বন্ধ করা হয়েছে তখন কমেন্ট সেকশনে এসে তোমাদের মধ্যে কিছু অভদ্র আছে, তারা আমাদেরকে জ্ঞান দিছো যে হচ্ছে এখন তো ইনভাইট করানো শেষ, এখন তো ক্লাস বন্ধ করবেন। এই, তোমাদের প্রথম ক্লাসে কন্ডিশন দেওয়া হয়নি? প্রথম ক্লাসে কি কন্ডিশন দেওয়া হয়েছে? ক্লাসে উপস্থিত থাকলে কার্যক্রম চলবে, ক্লাসে উপস্থিত না থাকলে কার্যক্রম চলবে না। এই কথা কেন ভুলে যাও? তোমাদেরকে যেমন ইনভাইট করানো হয়েছে এটাও যেমন একটা কন্ডিশন আমাদের পক্ষ থেকে, সেম ভাবে তোমাদের পক্ষ থেকে একটা কন্ডিশন হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হবে। ক্লাসে উপস্থিত থাকলে কার্যক্রম চলবে, ক্লাসে উপস্থিত না থাকলে কার্যক্রম চলবে না, এটাও তো কন্ডিশন। তাহলে ইনভাইটের প্রসঙ্গ কেন আসে? ইনভাইট যেটা দিছো সেটাও একটা কন্ডিশন, ক্লাসে উপস্থিত থাকলে কার্যক্রম চলবে সেটাও একটা কন্ডিশন। ক্লাসে উপস্থিত থাকবে, আমাদের ক্লাস নিতে কোনো সমস্যা নাই, ক্লাসে উপস্থিত থাকবে ক্লাস চলবে, ক্লাসে উপস্থিত থাকবে ক্লাস চলবে। ও নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও না। না, প্রথম দিন ক্লাসে প্রমিস করো নাই যে ইনশাল্লাহ ক্লাসে উপস্থিত থাকবো, এখন কেন ক্লাসে থাকো না? তোমরা প্রতিশ্রুতি দিয়ে কেন ভাঙো? তোমরা প্রতিশ্রুতি কেন ভাঙো? হোয়াই? কারণ কি? আর হচ্ছে কমেন্টে গিয়ে বদমাশি করো, যে জ্ঞান জাহির করো যে হচ্ছে লাইভ ক্লাস করার চেয়ে রেকর্ড ক্লাস করা ভালো, রেকর্ড ক্লাসের সময় কম লাগে। এই ক্লাস কতক্ষণ হয়? ক্লাস তো অনলি 1 ঘন্টার ক্লাস হয়। 1 ঘন্টার ক্লাস হয়, 1 ঘন্টার ক্লাসে আবার 2x স্পিডে দেখা লাগে? 1 ঘন্টা কি অনেক সময়? 1 ঘন্টার ক্লাস 2x স্পিডে দেখা লাগে? যে সময়টা বাঁচবে ওইটা দিয়ে কি বোয়িং 777 কিনবা নাকি এয়ারবাস কিনবা? কোনটা কিনবা? 1 ঘন্টার ক্লাস থেকে সময় সেভ করে ওই সময় দিয়ে কি বোয়িং 777 কিনো না এয়ারবাস কিনো? কোনটা কেন? নিজেকে শুদ্ধ, একদম ভদ্র হয়ে যাবা। কোনো ধরনের উল্টা পাল্টা আচরণ বায়োলজি ক্লাসে চলবে না। তারপরে আরেকজন কমেন্ট করছো যে অন্য প্ল্যাটফর্মে আরো কম স্টুডেন্ট নিয়েও ক্লাস করে। আরে জাহান নামে যাক, কেউ স্টুডেন্ট না নিয়ে ক্লাস করাক, তাতে আমাদের কি? অন্য প্ল্যাটফর্মে কি করে না করে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা কোনোদিন কোনো ক্লাসে তোমাদেরকে অন্য প্ল্যাটফর্ম নিয়ে কোনো কিছু বলছি? হ্যাঁ, কোনো কিছু বলছি তোমাদের অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে আমাদের ক্লাসে কোনোদিন কোনো কিছু বলছি? কোনো কিছু বলা হয় নাই। তাহলে অন্য প্ল্যাটফর্মের প্রসঙ্গ কেন আসবে? যে অন্য প্ল্যাটফর্মে এর চেয়ে কম স্টুডেন্ট নিয়ে ক্লাস করে, তারা 2 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করাক বা 2000 স্টুডেন্ট নিয়ে ক্লাস করাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের যে পলিসি, আমাদের ক্লাস করতে চাইলে আমাদের পলিসি অনুযায়ী চলতে হবে। ইনভাইট করায় নিছেন, এখন ক্লাস বন্ধ করে দিবেন কেন? তোমাদেরকে কন্ডিশন দেওয়া নেই যে ক্লাসে উপস্থিত থাকতে হবে, ক্লাসে উপস্থিত না থাকলে ক্লাস চলবে না, এটাও তো কন্ডিশন। এই কন্ডিশন কেন ভুলে যাও? নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। না, এগুলো বদমাশি বন্ধ করো, ভালো হয়ে যাও। ঠিক আছে, বদমাশি বন্ধ করো, ভালো হয়ে যাও। ওকে, এবার চলো আমরা হচ্ছে নেক্সট টাইম এই ধরনের কোনো আচরণ যদি আমি দেখি, সব জায়গা থেকে ব্লক করা হবে। নেক্সট টাইম যদি আমি এই ধরনের কোনো আচরণ দেখি তোমাদের, আগে আমি কি কথাগুলো বলছি এগুলো মনোযোগ দিয়ে বুঝবা যে ভাইয়া আসলে কি বললো। ঠিক আছে, ভাইয়া আসলে কি বলছে এটা মনোযোগ দিয়ে বুঝবা, বোঝার পর তারপরে কথা বলতে আসবা। ওকে, এবার দেখো এই টপিক্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং টপিক্সটা। আসলে দেখো, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যখন কোনো জীবের পরিবর্তন আনা হয়, সেই জীবটাকে আমরা জিইও বলতে পারি, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম বলতে পারি, জিএমও বলতে পারি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলতে পারি, এলএমও বলতে পারি, লিভিং মডিফাইড অর্গানিজম হচ্ছে আমরা বলতে পারি। এই নামগুলো আমরা দিতে পারি। এটা পরীক্ষা অনেক সময় আসে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃত এদেরকে আসলে কি কি বলা যায়। ওকে, এবার দেখো ধাপগুলো কি কি। ধাপ পড়ার দরকার নাই, জাস্ট এখান থেকে আমরা 2-3টা পয়েন্ট করব। দুইটা বোঝানোরও অনেক কিছু আছে, কিন্তু এখন বোঝার সময় নেই। জাস্ট 2-3টা পয়েন্ট কি সেটা আমরা জানার চেষ্টা করি। যে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিডটাকে কাটা হয়। প্লাজমিডটাকে কাটা হচ্ছে কোন এনজাইম দ্বারা? রেস্ট্রিকশন এনজাইম দ্বারা হচ্ছে প্লাজমিডটাকে হচ্ছে কাটা হয়। এই কারণে রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় বায়োলজিক্যাল নাইফ, আণবিক কাঁচি, বায়োলজিক্যাল নাইফ, আণবিক কাঁচি, মলিকুলার সিজার, এই নামে হচ্ছে ডাকা হয়। কোন এনজাইম দ্বারা জোড়া লাগানো হয়? লাইগেস এনজাইম দ্বারা হচ্ছে জোড়া লাগানো হয়। যে প্লাজমিডটা হচ্ছে তোমার ডিএনএ
ধারণ করে সেই প্লাজমিডটাকে বলা হয় রিকম্বিনেন্ট প্লাজমিড। সেই প্লাজমিডটাকে কি বলা হয়? রিকম্বিনেন্ট প্লাজমিড, রিকম্বিনেন্ট প্লাজমিড। ওকে, তারপরে দেখো যে তোমার পোষক হিসেবে ইউজ করা হয় কে? ইকোলাই। ইকোলাই মানে ইকোলাইয়ের ভিতরে এই প্লাজমিডটাকে ঢুকিয়ে কালচার করা হয়, কালচার করে অসংখ্য হচ্ছে প্রতিলিপি তৈরি করা হয়। তার মানে পোষক হিসেবে ইউজ করা হয় কাকে? ইকোলাইকে। আর যদি বলো স্থানান্তরের কাজে ব্যবহার করা হয় কাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্সকে। স্থানান্তরের কাজে ব্যবহার করা হয় কাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্সকে। আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, দাঁড়াও। এই যে দেখো যে আসলে রেস্ট্রিকশনে কি কি লাগে, খেয়াল করো যে কি কি লাগে। খেয়াল করো যে এনজাইম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, লাইসোজাইম, পলিমারেস, লাইকেস, অ্যালকালাইন ফসফেটাস। তারপরে দেখো বাহক হিসেবে প্লাজমিড, ভাইরাস, কসমিড, ফাসমিড, কৃত্রিম ক্রোমোজোম, ট্রান্সক্রোজন। আর হচ্ছে পোষক হিসেবে ইকোলাই, ইস্ট, অন্যান্য অণুজীব। এই পয়েন্টটা জানার চেষ্টা করবা যে কোথায় কি হচ্ছে লাগে। এনজাইম, বাহক এবং হচ্ছে কি পোষক। এনজাইম, বাহক আর হচ্ছে কি বলতো? পোষক। এই পয়েন্টগুলো জানার চেষ্টা করবা। ক্লাস নিয়ে 1 ঘন্টা, এটা নাকি আবার স্পিড দিয়ে দেখা লাগে। কোন যুগে বাস করি রে ভাই। এবার আসো প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য। দেখো প্লাজমিডের ডেফিনেশনটা হচ্ছে এরকম: ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড বলে। ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড বলে। আমরা সাধারণভাবে জানি যে ক্রোমোজোমটা, প্লাজমিডটা বা জিনটা বা ডিএনএটা এগুলো কোথায় অবস্থান করে? ক্রোমোজোমে অবস্থান করে। কিন্তু প্লাজমিড এমন একটা ডিএনএ যেটা হচ্ছে ক্রোমোজোমে অবস্থান করে না, ক্রোমোজোমের বাইরে অবস্থান করে। বলতো প্রকৃত কোষে ক্রোমোজোমের বাইরে কোথায় কোথায় হচ্ছে ডিএনএ অবস্থান করে? কমেন্ট করে জানাও তো, কমেন্ট করে জানাও তো যে প্রকৃত কোষে ক্রোমোজোমের বাইরে কোথায় কোথায় ডিএনএ অবস্থান করে। বলো, প্রকৃত কোষে ক্রোমোজোমের বাইরে কোথায় কোথায় ডিএনএ অবস্থান করে? একটু কমেন্ট করে জানাও। প্রকৃত কোষে ক্রোমোজোমের বাইরে কোথায় কোথায় ডিএনএ অবস্থান করে? ভাইয়া আগের স্লাইডটা স্ক্রিনশট দিয়ে নিবা, স্লাইড যখন ওপেন হবে তখন স্ক্রিনশট দিয়ে নিবা। ওকে, ক্রোমোজোমের বাইরে বলো কোথায় কোথায় হচ্ছে তোমার বৃত্তাকার মানে ডিএনএ অবস্থান করে ক্রোমোজোমের বাইরে? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, মনে রাখবা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। ওকে, এবার চলো আমরা জানার চেষ্টা করি যে প্লাজমিডের ডেফিনেশনটা কি। প্লাজমিড হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক হচ্ছে ডিএনএ। আণবিক ওজনটা মনে রাখবা 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় প্রতিলিপন করা যায়, ঠিক আছে? তারপরে দেখো কোন কোন প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে। কোন কোন প্লাজমিডের জিন কিছু বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে, কোলিসিন, ভিব্রিওসিন, এটা আমরা দেখব। কিছু কিছু প্লাজমিড সেক্স পিলি তৈরি করে। পিলি হচ্ছে ব্যাকটেরিয়ার একটা অংশ যারা কনজুগেশন টিউব তৈরি করে, কনজুগেশন ঘটায়। কনজুগেশন হচ্ছে ব্যাকটেরিয়ার জনন প্রক্রিয়া। তার মানে সেক্স পিলি তৈরি করে কিছু কিছু প্লাজমিড যারা হচ্ছে ব্যাকটেরিয়ার হচ্ছে প্রজননে ভূমিকা পালন করে, ঠিক আছে? তারপরে দেখো প্লাজমিডের প্রকারভেদ। এফ এবং এফ প্রাইম প্লাজমিড, এটা ব্যাকটেরিয়ার দেহে পিলি তৈরি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর প্লাজমিড, এটা 6টি অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। R6 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। কোল প্লাজমিড, এরা হচ্ছে তোমার ইকোলাই কোষকে ধ্বংস করে দিতে পারে এবং হচ্ছে ভিব্রিও কলেরা কোষকে ধ্বংস করে দেয়। দেখো লেখা আছে যে ইকোলাই কোষকে ধ্বংস করতে পারে, ভিব্রিওসিন সংবেদনশীল ভিব্রিও কলেরা কোষকে ধ্বংস করে। কোল প্লাজমিড, এই যে একটু আগে আমরা বলছিলাম যে রাসায়নিক বস্তু সংশ্লেষ করতে পারে। তারপরে দেখো ভিরুলেন্স প্লাজমিড, এটা ব্যাকটেরিয়াকে প্যাথোজেনে কনভার্ট করতে পারে। প্যাথোজেন মানে কি? খারাপ জিনিস। ব্যাকটেরিয়াকে সে প্যাথোজেনে, খারাপ দিকে নিয়ে যায়, প্যাথোজেনে কনভার্ট করে দেয়। তারপরে দেখো যে টিআই প্লাজমিড উপস্থিত থাকার কারণে ক্রাউন গল রোগ সৃষ্টি হয়। টিআই প্লাজমিডটা কোন উদ্ভিদে থাকে? দেখো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স। টিআই প্লাজমিডটা কোন উদ্ভিদে থাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স। টিআই প্লাজমিডটা কোন উদ্ভিদে থাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স। ডিগ্রেডেটিভ প্লাজমিড, এটা অস্বাভাবিক বস্তুকে হজম করে। টলুইন, স্যালিসাইলিক অ্যাসিড এদেরকে হজম করে হচ্ছে ডিগ্রেডেটিভ প্লাজমিড। সো এই পয়েন্টগুলো মনে করবা। তোমরা জানো যে প্লাজমিড 3 প্রকার, কিন্তু প্লাজমিড 3 প্রকার না, প্লাজমিড হচ্ছে 5 প্রকার। প্লাজমিড কয় প্রকার বলো তো? 5 প্রকার। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা এখান থেকে। ওকে,
এবার আসো রেস্ট্রিকশন এনজাইম গুলো কি কি, এটাও এবার আসছিল কোন পরীক্ষায় যেন, বাম এইচ অন, হিন্ট ট্রিপল অন, হিন্ট 3 যেটা আর কি, ইকো আর অন, হে 3, তারপরে ট্যাগ অন, এগুলো মনে রাখবা। এগুলো হচ্ছে কি বলতো রেস্ট্রিকশন এনজাইম। ওকে, এটা স্ক্রিনশট দিলে দাও, চলে যাব আমরা, ঠিক আছে? স্ক্রিনশট দিলে দাও, আমরা হচ্ছে চলে যাব। ওকে, নেক্সট আসো, এটা হচ্ছে আমরা দেখলাম, এটা হচ্ছে গেল, এটা গেল, এটা গেল, এটা লাগবে না। আচ্ছা, ট্রানজেনিক উদ্ভিদ এবং হচ্ছে মানে কি কি ট্রানজেনিক উদ্ভিদ এই পর্যন্ত তৈরি করছে বিজ্ঞানীরা। দেখো ভুট্টা M37W, এটা ভিটামিন সমৃদ্ধ জাত, এই পয়েন্টটা মনে রাখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে ইকোলাই, ইনসুলিন উৎপাদনকারী, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো তোমার তোমার হচ্ছে সয়াবিন উচ্চ অ্যালাইক অ্যাসিড সম্পন্ন, তারপরে হচ্ছে টমেটো বিলম্বে পরিপক্কতা ও ত্বক নমনীয় প্রতিরোধী। এই যে 4টা মার্ক করছি, এই যে পেঁপেটাও মনে রাখতে পারো, যে 5টা মার্ক করছি এই 5টা ভালো করে পড়বা, ঠিক আছে? এই 5টা ভালো করে পড়বা, যে ট্রানজেনিক উদ্ভিদ মানে কি কি ট্রানজেনিক উদ্ভিদ হচ্ছে তৈরি করা হয়েছে যে এই জিন রিকম্বিনেন্ট প্রক্রিয়ায়, ঠিক আছে? এই 5টা পয়েন্ট ভালো করে জানার চেষ্টা করবা। ওকে, এবার আসো কৃষি ও চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ, এটা হচ্ছে বায়োটেকনোলজির প্রয়োগ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে বায়োটেকনোলজির প্রয়োগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজির প্রয়োগ, ঠিক আছে? আর জীব টিস্যু কালচারের প্রয়োগগুলো তো আলাদাভাবে পড়বা। এবার আসো ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টিতে। দেখো ট্রানজেনিক উদ্ভিদ সৃষ্টিতে হচ্ছে আগাছা প্রতিরোধী জাত তৈরি করা হয়েছে ব্যাসিলাস থুরেনজেনেসিস নামক মৃত্তিকা, তোমার ব্যাসিলাস থুরেনজেনেসিস নামক ব্যাকটেরিয়া থেকে। এটা 78টা আগাছার মধ্যে 76টা ধ্বংস করতে পারে, এরকম হচ্ছে গ্লাইফোসেট, এই পয়েন্টটা মনে রাখবা। তারপরে দেখো ইনসুলিন, এটা তোমরা সবাই জানো, একটি হরমোন যা অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয় কি বলতো ইনসুলিন। ইনসুলিন উৎপাদনকারী জিন হচ্ছে 153টি এবং 11 নং ক্রোমোজোমে এই জিনটা হচ্ছে অবস্থান করে। ইনসুলিন কতটি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত? 51টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, ঠিক আছে? ইলাই লিলি অ্যান্ড কোম্পানি হিমুলিন নামে, এটা হিউমুলিন নামে প্রথম বাজারজাত করছে। আর হচ্ছে বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত মিক্সচার্ড ইনসুলিন ডেনমার্কের নভো নর্ডিক্স ঔষধ কোম্পানি কর্তৃক জীব প্রকৌশল প্রক্রিয়ায় উৎপন্ন এবং বাজারজাতকৃত। ওকে, তারপরের পয়েন্টটা আসো, যে দেখো হচ্ছে ইন্টারফেরন, 2-3টা লাইন পড়বা। ইন্টারফেরন প্রতিরক্ষামূলক প্রোটিন, তারপরে হচ্ছে এই 2টা লাইন ভালো করে পড়বা, এই 3টা লাইন, ঠিক আছে? যে দেখো ইন্টারফেরন, এটা এনকে সেল হবে, এনকে সেল। দেখো এই 3টা লাইন ভালো করে পড়বা। প্রতিরক্ষামূলক প্রোটিন, ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তার প্রতি সাড়া দিয়ে ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, এটা গ্লাইকোপ্রোটিন এক প্রকার। এনকে কোষের ক্ষমতা বৃদ্ধি ও বংশবৃদ্ধির মাধ্যমে ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। ইন্টারফেরন বেটাফেরন নামেও পরিচিত, এই পয়েন্টটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা। ওকে ওকে, এবার দেখো যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিসিয়েন্স নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা ক্লোভার ঘাসে স্থানান্তর করা হয়েছে। ক্লোভার ঘাসে স্থানান্তর করার কারণে ভেড়ার লোম হচ্ছে উন্নত মানের হচ্ছে। ক্লোভার ঘাসের হচ্ছে 51 তোমার হচ্ছে এই ক্লোভার ঘাসে স্থানান্তর করার মাধ্যমে ভেড়ার লোম কি হচ্ছে বলতো উন্নত মানের হচ্ছে। এই 2-3টা করে লাইন খেয়াল করবে, দেখবে আমি প্রত্যেকটা ক্লাসেই যে ম্যাক্সিমাম টপিকস গুলোই টাচ করা হয়, কিন্তু একটা টপিকস থেকে সব পড়ানো হয় না। তোমাদেরকে ক্লাসের শুরুতেই বলা হয়েছিল যে জিস্ট যে জিনিসগুলো, আমরা সেই জিস্ট জিনিসগুলো পড়বো, আমরা সব পড়বো না, আমরা জিস্ট জিনিসগুলো পড়বো, সেই জিস্ট জিনিসগুলোই কিন্তু তোমাদের পড়ানো হয়। ওকে, এবার আসো সুপার রাইস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়লাম তার মধ্যে সুপার রাইসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টি জিন মনে রাখবা, আয়রন তৈরির 3টা জিন, তার মানে ক্যারোটিন তৈরির কয়টা? 4টা। আয়রন তৈরির কয়টা? 3টা। এই ধরনের ভাত মানুষ খেলে হচ্ছে কি হয় বলতো, তোমার ভিটামিন এ এর অভাবজনিত রোগ হবে না, আর মায়েরা রক্ত শূন্যতা থেকে রক্ষা পাবে। আর এইটার কালার সাধারণত হলুদ হয়, সুপার রাইসের কালার বা গোল্ডেন রাইসের কালারটা কি হয় বলতো হলুদ হয়। তারপরে দেখো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা হচ্ছে তোমার এই যে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম, এটা জমাট বাঁধা রক্ত গলায় দেয়। শেষ, একটা করে লাইন পড়বা। তারপরে হচ্ছে তারপরে রোগ প্রতিরোধ জাত, জাস্ট নাম মনে রাখবা যে বিটি বেগুন আর হচ্ছে তুলা, বিটি বেগুন আর হচ্ছে কি বলতো তুলা, এটা হচ্ছে রোগ প্রতিরোধ জাত। দেখো
টোবাকো মোজাইক ভাইরাস পটেটো ভাইরাসের কোট প্রোটিন জিন দিয়ে ট্রান্সফরমেশনকৃত তামাক গাছ ভাইরাস হতে নিজেকে প্রতিরোধ করতে পারে। বিটি বেগুন, বিটি মিনস হচ্ছে ব্যাসিলাস থুরেনজেনেসিস, মৃত্তিকাবাসী একটা বড় ব্যাকটেরিয়া, ব্যাসিলাস থুরেনজেনেসিস, বুঝতে পারছো? ইপিও, ইপিও সম্পর্কে তোমরা জানো যে এরিথ্রোপয়েটিন হরমোন, এটা বেসিক্যালি হচ্ছে বোন ম্যারোকে আরবিসি তৈরিতে উদ্দীপ্ত করে, ওটা জাস্ট দেখতে পারো। তারপরে দেখো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে জাস্ট জিনটার নাম মনে রাখবা, নিপ জিন। নাইট্রোজেন সংবন্ধন করে কোন জিন? নিপ জিন। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি লুসিফারাস নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন নামক পদার্থ, জাস্ট এতটুকুই মনে রাখবা, ঠিক আছে? তারপরে দেখো এই অ্যামনিওসিস নামক জিন প্রযুক্তি দ্বারা নিরূপণ করা হয়। মলিকুলার ফার্মিং, মলিকুলার ফার্মিংটা কি? মলিকুলার ফার্মিংটা কি? দেখো আসলে মল মূত্র দুধ এগুলা থেকে ওষুধ বানানোর প্রক্রিয়াকেই মলিকুলার ফার্মিং বলা হয়, বুঝতে পারছো? মলমূত্র থেকেও কিন্তু হচ্ছে ওষুধ তৈরি করা হয়, যাদেরকে কি বলতো? মলিকুলার ফার্মিং বলা হয়। তো যাই হোক, এটা মনে রাখবা। দেখো জাপানে বীজহীন তরমুজ উদ্ভাবন হচ্ছে বীজহীন ফল সৃষ্টি। তোমাকে প্রশ্ন দিবে কি জানো? জাপানে বীজহীন তরমুজ কোন প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে? অ্যান্সার হচ্ছে কি? জীব প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায়। ওকে, তারপরে দেখো হচ্ছে ট্রানজেনিক প্রাণী সৃষ্টি, এটা লাগবে না। পরিবেশ ব্যবস্থাপনা লাগবে না, এটা দেখতে পারো, এটা দেখতে পারো, ঠিক আছে, দেখতে পারো। তারপরে দেখো কীট পতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি, ওই যে বললাম না বিটি, ব্যাসিলাস থুরেনজেনেসিস, মৃত্তিকাবাসী বড় ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটার মাধ্যমে কীট পতঙ্গ রোধী উদ্ভিদ তৈরি করা যায়। তারপরে দেখো সমুদ্রে তেল নির্গমন, সিউডোমোনাস, নকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়া, নকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়া, এই তিনটা ব্যাকটেরিয়া যেটা করে আর কি, যে তোমার সমুদ্রে মনে করো তোমার কোনো তেলের ট্যাঙ্কার ডুবে গেছে, তখন এই ব্যাকটেরিয়া এগুলা হাইড্রোকার্বন গুলোকে, তেলের ভিতরে যে কার্বন আর হাইড্রোজেন যে বন্ধনগুলো আছে, বন্ধনগুলোকে ভেঙে দেয়, ফলে তেলগুলো পানির সাথে মিশে যায়। আর তেল যদি পানির সাথে না মিশতে পারে তাহলে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা হয়। তো বিজ্ঞানীরা এরকম আরেকটা আর্টিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করছে, নাম দিছে সুপারবাগ, বুঝতে পারছো? নাম দিছে কি? সুপারবাগ। এই সুপারবাগটাও হচ্ছে হাইড্রোকার্বন গুলোকে ভাঙতে সক্ষম, সুপারবাগ গুলো হাইড্রোকার্বন গুলোকে ভাঙতে সক্ষম। খরা এবং লবণাক্ত সহিষ্ণু জাত, দেখো সিএসপি বিজিন ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে ভুট্টাকে খরা, আর এটিএনএইচ এক্সন জিন, এটা হচ্ছে পিনাট উদ্ভিদকে লবণাক্ত সহিষ্ণু করা হয়েছে। এটা পিনাট উদ্ভিদকে কি করা হয়েছে? লবণাক্ত সহিষ্ণু করা হয়েছে। এই তথ্যগুলো জানতে হবে। এই চ্যাপ্টারটা থেকে আমার কেন জানি মনে হচ্ছে এবার একটু বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে? আরেকটা জিন আছে পিডিএইচ 45, পিডিএইচ 45, এটা কিন্তু লবণাক্ত সহিষ্ণু জিন, এটা হচ্ছে লবণাক্ত সহিষ্ণু জিন। ওকে, জুগলিয়া রামিগেরা, এটা হচ্ছে পয়স্ত বর্জ্য শোধনাগারে বা সিওএস আত্মীকরণে ব্যবহৃত হয়, মনে রাখতে পারো। শেষ, এটা জানার দরকার নাই, এটা জানার। আচ্ছা, এই যে এই প্রশ্নটা তোমাদেরকে এইভাবে দিতে পারে যে নিচের কোনটি জীব প্রযুক্তির হচ্ছে ফসল, বা নিচের কোনটি জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়? ইনসুলিন, ইন্টারফেরন, হিউম্যান ফ্যাক্টর, টিপিএ, হিউম্যান ইউরোকাইনেস, এগুলো সব এখানে যা দেখতেছে সব জীব প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়। জাস্ট একবার রিডিং দিবা, এটা জাস্ট একবার রিডিং দিবা, আসার মতো না, জাস্ট একবার রিডিং দিবা যে কোনটার কারণে কি করা হয়। ইনসুলিনটা আসার মতো, ইন্টারফেরন, ইনসুলিন, এই দুটো তো পড়াইছি ওখানে, জাস্ট একবার রিডিং দিবা, ঠিক আছে? জাস্ট একবার রিডিং দিবা। ওকে, তারপরে দেখো, আচ্ছা জিনোম সিকোয়েন্স নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি তোমাদের সাথে। জিনোম সিকোয়েন্স মানে হচ্ছে তোমার হচ্ছে এটিজিসি, তোমরা জানো যে এটিজিসি মানে হচ্ছে নাইট্রোজেনাস বেসগুলো আসলে কোন অনুক্রমে বিন্যস্ত থাকে, এটাই হচ্ছে জিনোম সিকোয়েন্স। তো মানব দেহে এরকম, এই জিনোম বলতে বোঝায় জিনের সমষ্টি। জিনোম মানে কি? জিনের সমষ্টি। জিনোম মানে হচ্ছে জিনের সমষ্টি, বুঝতে পারছো? মানব দেহে এক জোড়া বা দুইটি জিনোম থাকে, এক জোড়া বা কয়টি জিনোম বলছি বলতো? দুইটি জিনোম থাকে, এক জোড়া বা দুইটি জিনোম থাকে। আর এই জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। তোমরা অনেক সময় বলো যে জিন তো মাস্টার ব্লুপ্রিন্ট না, আসলে
জিন এবং জিনোম দুটাই মাস্টার ব্লুপ্রিন্ট, জিন এবং জিনোম দুটাই মাস্টার ব্লুপ্রিন্ট, তবে অধিকতর সঠিক অ্যান্সার হচ্ছে জিনোম, অধিকতর সঠিক অ্যান্সার হচ্ছে জিনোম মাস্টার ব্লুপ্রিন্ট। ঠিক আছে, জিনের সমষ্টি বা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। দেখো বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম, উনি হচ্ছে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে। মাকসুদুল আলম পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে, যার বেস পেয়ার মানে কি, ক্ষার জোর হচ্ছে 120 কোর, 120 কোর। মাকসুদুল আলম, ডক্টর মাকসুদুল আলম তোষা পাটের কর্কোরাস ওলিটোরিয়াস যেটা আছে তোষা পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে। ঠিক আছে, যার বেস পেয়ার হচ্ছে 120 কোটি। বুঝতে পারছো, 120 কোটি, 120 কোটি হচ্ছে এটা উনি আবিষ্কার করছে। এছাড়া উনি পেঁপের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করছে। এছাড়া উনি আরো কিছু উনি কিছু ব্যাকটেরিয়ার জিনোম সিকোয়েন্স করছে, পেঁপে, ব্যাকটেরিয়া, এগুলোর কিছু জিনোম সিকোয়েন্স হচ্ছে উনি করছে। তো এটা এতটা ইম্পর্টেন্ট না। তারপরে হচ্ছে ইকোলাই, ইস্ট, মানুষ, এই তিনটা একটু দেখতে পারো, এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট রিডিং দিবা, জাস্ট রিডিং। ঠিক আছে, ইকোলাই, ইস্ট, মানুষ, জাস্ট রিডিং দিবা। এবার আসো জিনোম ক্লোনিং। ক্লোন মানে হচ্ছে কপি করা, হুবহু কপি করা। জিনোম ক্লোনিংটা দুই ভাবে করা যায়, একটা ডিএনএ ক্লোনিং আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ডিএনএ ক্লোনিং আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। বুঝতে পারছো? তো ডিএনএ ক্লোনিংটা মানে কি, এটা পিসিআর মেশিনের মাধ্যমে করা হয়। ডিএনএটাকে যদি পিসিআর মেশিনে দেওয়া হয়, পলিমারের চেন রিঅ্যাকশন প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে অসংখ্য ডিএনএ তৈরি হবে, এটা হচ্ছে ডিএনএ ক্লোনিং। আর ক্লোন মানে হুবহু কপি, ক্লোন মানে কি, হুবহু কপি। আর রিপ্রোডাক্টিভ ক্লোনিংটা কি, যেমন 1996 সালে ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নেওয়া হয়েছে, কোষ নেওয়ার পর এইটাকে ল্যাবে এটাকে কালচার করে সেখান থেকে একটা পূর্ণাঙ্গ ভেড়া তৈরি করা হয়েছে, নাম দেওয়া হয়েছে ডলি। এটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তো একই ভাবে এরকম ভাবে একটা তোমার মানব শিশুর জন্ম দিছিল। এই মানব শিশুর জন্ম দিছিল যে সায়েন্টিস্ট, ওনার নাম হচ্ছে বাইসেলিয়ার। কিন্তু এই শিশুটা হচ্ছে পরবর্তীতে মারা যায়, মানে জন্মের পরপরই হচ্ছে মারা যায়। তারপরে বেসিক্যালি এই মানব ক্লোনটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়, কারণ ক্লোন মানে কপি। যদি মানব ক্লোন করা হয় তাহলে পৃথিবীর সব মানুষ দেখতে একই রকম হবে, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয়, আসলে তোমার কপি করার পর মানুষ জানো যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, মানুষকে বাঁচানো যাচ্ছিল না। ঠিক আছে, এত কমপ্লেক্সিটি মানুষের ভিতরে, যেটা হচ্ছে পুরোপুরি আসতেছিল না, যার কারণে মানুষ মারা যাচ্ছিল। পরবর্তীতে ডলিটাও মারা যায়। ডলিটা যে রোগে মারা গেছে সেটার নাম হচ্ছে আর্থ্রাইটিস। ওকে, এই পর্যন্ত সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইকে জানাও। ভাইকে লাভ, রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও। কোষ বিভাজন, তো চলো আমরা কথাবার্তা বলি যে এইটা হচ্ছে কি বলতো, একটা কোষ। আর কোষের ভিতরে কি থাকে বলতো, নিউক্লিয়াস। তো একটা কোষকে যখন বিভাজিত করতে হয় তখন তার দুইটা জিনিসকে বিভাজন করা লাগে, একটা হচ্ছে তার নিউক্লিয়াস আর একটা হচ্ছে কি বলতো তার সাইটোপ্লাজম। একটা নিউক্লিয়াস আর একটা কি, তার সাইটোপ্লাজম। তো এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস। তো এটাকে তোমরা ক্যারিওকাইনেসিস না পড়বা, ক্যারিওকাইনেসিস এইভাবে পড়বা, ক্যারিওকাইনেসিস। কেন ক্যারিওকাইনেসিস পড়বা, কারণ এটাকে আবিষ্কার করছে বিজ্ঞানী শ্লাইখার। কে আবিষ্কার করছে, বিজ্ঞানী শ্লাইখার। ওই যে শ্লাইখার, ওখান থেকে পড়বা ক্যারিওকাইনেসিস। তাহলে কি বললাম যে নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলতেছি, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলতেছি, সাইটোকাইনেসিস। ওকে, এবার আসো পরবর্তী ধাপে। এই কোষটা বিভাজিত হয়ে হচ্ছে একটা ধাপের পরেই এইরকম হচ্ছে দুইটা পূর্ণাঙ্গ কোষ তৈরি করলো। দুইটা কি কোষ তৈরি করলো বলো তো, পূর্ণাঙ্গ কোষ তৈরি করলো। এখন এই যে প্রশ্নটা হচ্ছে এইটা, যে কোষটা বিভাজনে গেল এটাকে বলা হয় মাতৃকোষ বা হচ্ছে মাদার সেল। আর বিভাজিত হয়ে যে দুইটা কোষ তৈরি হলো এদেরকে কি বলা হয় বলতো, অপত্য কোষ বা হচ্ছে কি বলতো
ডটার সেল, অপত্য কোষ বা কি বলতো ডটার সেল। মজার ব্যাপার কি, এখানে মা আর মেয়েদের আধিপত্য, এখানে কিন্তু কি নাই বলতো, বাবাও নাই, কি বলতো ছেলেও নাই। তাহলে আমরা মনে রাখবো যে কোষটা বিভাজিত হয় সেটাকে বলা হয় মাতৃকোষ, আর বিভাজিত হওয়ার পর যে কোষটা তৈরি হয় সেটাকে আমরা কি বলে থাকি বলতো, অপত্য কোষ বলে থাকি। এবার আসো, এই যে কোষ বিভাজন, কোষ বিভাজনের কিছু বেসিক পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে, যেগুলো হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ভুল করি। যে তোমরা জানো যে কোষ বিভাজন কয় প্রকার, 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে কি বলতো মিওসিস বা হচ্ছে মায়োসিস, যাই বলো না কেন তোমরা, এই 3 প্রকারের হচ্ছে বিভাজন। প্রথমেই মনে রাখবা যে এই অ্যামাইটোসিস মানে হচ্ছে সরল প্রকৃতির বিভাজন। অ্যামাইটোসিস হচ্ছে ঠিক ছেলেদের মতো, দেখো আসছে, আসার পরে একটা স্টেপ পরেই কি বলতো 2টা কোষে পরিণত হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, মনের মধ্যে কোনো জটিলতা নাই। বাট তুমি যদি মাইটোসিস আর মিওসিসের কথা চিন্তা করো, এই 2টা হচ্ছে কি একদম মেয়েদের মতো, মনের ভিতরে হাজার হচ্ছে কুটিলতা, ঝড় ঝঞ্ঝা, নানান কিছু। এই দেখবা একবার যাচ্ছে প্রোফেজে, একবার যাচ্ছে হচ্ছে প্রোমেটাফেজে, একবার মেটাফেজ, একবার জাইগোটিন, আরেকবার প্যাকাইটিন, আরেকটা কি বলতো ডিপ্লোটিন, নানান প্রক্রিয়া করে তারপরে মাইটোসিস আর কি বলতো মিওসিস বিভাজিত হয়। কিন্তু অ্যামাইটোসিসের কিন্তু এগুলোর প্রয়োজন পড়ে না। অ্যামাইটোসিস হচ্ছে ছেলে মানুষ, মনটা কি খুবই সহজ সরল। তো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে অ্যামাইটোসিসটা হচ্ছে কি বলতো সরল প্রকৃতির বিভাজন, আর মাইটোসিস আর মিওসিসটা কি বলতো জটিল প্রকৃতির বিভাজন। তো সরল প্রকৃতির বিভাজন বিধায় অ্যামাইটোসিসটাকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন, আর মাইটোসিস আর মিওসিসটাকে কি বলা হয় বলতো পরোক্ষ বিভাজন। মাইটোসিস আর মিওসিসটাকে কি বলা হয় বলতো পরোক্ষ বিভাজন বলা হয়। এই জিনিসটা হচ্ছে ফার্স্ট ওয়ান আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো যে এই যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস এগুলো সাধারণত কোথায় ঘটে, এটা কৃষির জন্য খুবই ইম্পর্টেন্ট। লিখে নাও যে কোথায় ঘটে, আমরা ইন্ডিভিজুয়ালিও পড়বো, তার আগে হচ্ছে এখান থেকে একটু আমরা ধারণা নেব যে কোথায় ঘটে, এটা কৃষির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ক্লাসেই বলে দিব যে কোন কোন টপিকস বেশি ইম্পর্টেন্ট, কোথায় ঘটে। তো তোমরা জানো যে অ্যামাইটোসিসটা কি বলতো সাধারণত আদি কোষে ঘটে। কোথায় ঘটে বলতো আদি কোষে ঘটে হচ্ছে কি অ্যামাইটোসিস। তো তোমরা বলো তো যে ব্যাকটেরিয়া, এখানে কোন প্রকৃতির বিভাজন ঘটবে, দেখি তোমরা কেমন পড়ে আসছো যে ব্যাকটেরিয়া এখানে কোন প্রকৃতির বিভাজন ঘটবে। হ্যাঁ, ব্যাকটেরিয়াটা কি বলতো আদিকোষ, ব্যাকটেরিয়াটা কি বলতো আদিকোষ। হ্যাঁ, অ্যামাইটোসিস প্রকৃতির বিভাজন ঘটবে। এবার আসো মাইটোসিস আর হচ্ছে মিওসিস। তো মাইটোসিস কোথায় ঘটবে আর হচ্ছে মিওসিস কোথায় ঘটবে, এইটা একটু বোঝার চেষ্টা করো। মনে রাখবা যে মাইটোসিসটা সাধারণত ঘটবে হচ্ছে তোমার, মাইটোসিসটা ঘটবে হচ্ছে জনন কোষ আর হচ্ছে দেহকোষ, জনন কোষ আর হচ্ছে কি বলতো দেহকোষ। তো এই টার্মিনোলজি বোঝার আগে তোমাদের কিছু শব্দ জানতে হবে। একটা হচ্ছে ডিপ্লয়েড, আর একটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। তোমরা জানো যে ডিপ্লয়েড মানে কি 2n, আর হ্যাপ্লয়েড মানে কি n। তোমরা আরেকটা বিষয় জানো যে স্পোরোফাইট আর একটা কি গ্যামিটোফাইট। স্পোরোফাইট মানে কি 2n, আর গ্যামিটোফাইট মানে কি বলতো n। এই টার্মগুলো হচ্ছে তোমরা মনে রাখার চেষ্টা করবা। তাহলে দেখো আমরা বললাম যে মাইটোসিস। এখন জনন কোষ বলতে আমরা কাকে বুঝি, জনন কোষ বলতে আমরা বুঝি শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু। শুক্রাণু এবং হচ্ছে কি বলতো ডিম্বাণু, এই দুইটা হচ্ছে কি বলতো জনন কোষ। এবার দেখি তোমরা হচ্ছে কমেন্ট করো জনন কোষের ক্রোমোজোম নাম্বার কত, জনন কোষের ক্রোমোজোম নাম্বার কত, কমেন্ট করো দেখি জনন কোষের ক্রোমোজোম নাম্বার কত। হ্যাঁ, অনেকে কমেন্ট করতেছে 2n, অনেকে কমেন্ট করতেছে n। না, মনে রাখবা জনন কোষের ক্রোমোজোম নাম্বার হচ্ছে অলওয়েজ হচ্ছে n, দেহকোষের ক্রোমোজোম নাম্বার কি বলতো 2n।
দেহকোষের ক্রোমোজোম নাম্বার ম্যাক্সিমাম ক্ষেত্রেই 2n। তার মানে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে মাইটোসিসটা এটা এনেও ঘটতে পারে 2nও ঘটতে পারে, মানে হ্যাপ্লয়েড কোষেও ঘটতে পারে এবং কি বলতো ডিপ্লয়েড কোষেও ঘটতে পারে হচ্ছে কি বলতো মাইটোসিস। কারণ তোমরা জানো যে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই কয়বার বিভক্ত হয়? একবার। এই কারণে মাইটোসিসটাকে কি বলা হয় বলতো ইকুয়েশনাল বা হচ্ছে কি সমীকরণিক বিভাজন, কারণ নিউক্লিয়াস এবং হচ্ছে কি ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয়, যার কারণে অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। এবার আসো মিওসিস। তোমরা বলো তো যে মিওসিসে নিউক্লিয়াস কয়বার আর ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়? দেখি কমেন্ট করো। মিওসিসে নিউক্লিয়াস কয়বার, ক্রোমোজোম কয়বার? শোনো, এখানে সিস্টেমটা হচ্ছে তুমি ক্লাস করবা, ক্লাসের পর ক্লাসেই হয়ে যাবে। বাসায় গিয়ে 1 ঘন্টায় জাস্ট হচ্ছে রিডিং দেবা, শেষ। আমার ক্লাসের হচ্ছে মানে মেইন বৈশিষ্ট্য এটাই যে আমি এমনভাবে পড়াবো তোমার ক্লাসে পড়া হতে বাধ্য। তো তোমরা বলো দেখি। আচ্ছা, মাইটোসিস নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম 1 বার। ওকে, যে তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে নিউক্লিয়াস 2 বার, ক্রোমোজোম কতবার? 1 বার। ওকে, তো চলো আমরা একটু প্রুভ করি। দেখো যে মাইটোসিসের মিওসিসের ক্ষেত্রে যেটা, আর মাইটোসিসের ক্ষেত্রে যদি আমরা একটা এন কোষকে বিভাজনে দেই, এখান থেকে এন পাবো, এখান থেকে কি বলো তো এন পাবো। কারণ মাইটোসিসের কন্ডিশন কি? মাতৃকোষ আর অপত্য কোষ দুইটার ক্রোমোজোম নাম্বার কি? সমান। কিন্তু মিওসিসের ক্ষেত্রে কি নয় বলো তো? সমান নয়। মিওসিসের ক্ষেত্রে কি নয় বলো তো? সমান নয়। তো চলো আমরা একটু দেখি। দেখো, এই 2n কোষকে আমরা বিভাজনে দিলাম, এখান থেকে কি n পাইলাম, n পাইলাম। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? মিওসিস বলতে পারি। ঠিক আছে, কারণ দেখো মাতৃকোষে কি 2n আর অপত্য কোষে কি বলো তো n। একটা কি ডাবল হয়ে গেছে আর একটা কি অর্ধেক হয়ে গেছে। এই কারণে বলে যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক, বা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের কি বলো তো দ্বিগুণ। ঠিক আছে, এবার তুমি যদি একটা এন কোষকে মানে হ্যাপ্লয়েড কোষকে মিওসিস বিভাজনে দাও, তাহলে কি হবে বলো তো? n/2 হবে। কিন্তু তোমরা বলো তো যে বাস্তবে একটা ক্রোমোজোম কখনো অর্ধেক আকারে থাকতে পারে স্বাভাবিক অবস্থায়, বা কখনো কি ক্রোমোজোম n/2 হওয়ার কথা? দেখি তোমরা বলো যে কখনো কি ক্রোমোজোম n/2 হওয়ার কথা? বলো সম্ভব কিনা? n/2 হওয়ার সম্ভব না, কখনো কি বলতো সম্ভব নয়। তার মানে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? যে মিওসিস প্রক্রিয়া শুধুমাত্র কোন কোষে ঘটবে? ডিপ্লয়েড কোষে ঘটবে। হ্যাপ্লয়েড কোষে কখনোই মিওসিস কোষ বিভাজন সম্ভব নয়। তার মানে এটা বাদ। তার মানে মিওসিস প্রক্রিয়াটা কোন কোষে ঘটবে? শুধুমাত্র হ্যাপ্লয়েড কোষে, ডিপ্লয়েড কোষে ঘটবে। হ্যাপ্লয়েড কোষে কখনোই মিওসিস প্রক্রিয়া সম্ভব নয়। তাহলে মিওসিসটা ঘটবে হচ্ছে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ। আর মনে রাখবা, দুনিয়াতে যত মাতৃকোষ আছে সবার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n। দুনিয়াতে যত মাতৃকোষ আছে সবার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n। তাহলে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ কি? শুক্রাণু জনন মাতৃকোষ, যেখান থেকে শুক্রাণু তৈরি হয়। ডিম্বাণু জনন মাতৃকোষ, যেখান থেকে ডিম্বাণু তৈরি হয়। তাহলে আমরা এখান থেকে কিন্তু শিখে ফেললাম যে কোথায় কি ঘটে। এই যে আমরা প্রথম যে কোষ বিভাজনের যে বেসিক ধারণা, সেটা কিন্তু কি বলতো আমরা নিয়ে ফেললাম। তোমরা আগেও তো পড়ে আসছো, আজকেও পড়লা, আশা করি তফাৎটা বুঝতে পারছো। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। তোমাদের কোষ বিভাজনের বেসিক একদম ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে আমরা দ্রুত আগাইতে পারবো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। এটা স্ক্রিনশট দিলে দিতে পারো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। ভাইকে লাভ রিয়াক্ট বা কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে হচ্ছে সবাই ক্লিয়ার। আচ্ছা, দেখো আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, বায়োলজি কিলার্সের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। ওখানে আমরা রেগুলার কুইজ নেই ফ্রিতে, ওখানে তোমরা জয়েন দিতে পারো। আমাদের ইউটিউবে অনেক ক্লাস আছে, দেখো ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে হচ্ছে জয়েন দিতে পারো। লাস্ট 7 দিন থেকে, যেদিন থেকে ভর্তি নিচ্ছি, রাতে 3-4 ঘন্টার বেশি ঘুমানো হয় না। তো এটা স্পষ্টত এই ক্লাসে আমি বুঝতে পারতেছি যে আসলে কতটা টায়ার্ড, যে এত পরিমাণে ভর্তির চাপ। আমাদের ভর্তি কিন্তু 1700+।
1700 প্লাস, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। ঠিক আছে, তো 1700 প্লাস স্টুডেন্ট, আল্লাহ তাআলা এতগুলো স্টুডেন্টদের দায়িত্বভার বহন করার সুযোগ দিয়েছে। দোয়া করবা যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে খুব সুন্দরভাবে সার্ভিস দেওয়ার তৌফিক দান করে আমাদেরকে, এবং যারা ভর্তি হও না তারা ভর্তি হয়ে যাও। পরীক্ষার আগেই হচ্ছে একটা পরীক্ষার ভাইব পাবা। মানি খালি মানি দেখলে হবে, পরিশ্রমটা দেখলে হবে না। টাকা আসলে ঘুমের দরকার হয় না। পেমেন্ট করছো ইনশাল্লাহ রাতে চেক করব। ঠিক আছে, কিছুই করা নেই, আমরা তো চেষ্টা করতেছি। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, আপনাকে অন্ধকার দেখাচ্ছে, এটা লাইটিংয়ের কারণে আর কি সমস্যা করে, আমারে দেখার দরকার নেই, বোর্ড দেখো। তো যাই হোক, চলো আমরা কোষ বিভাজনের হচ্ছে বেসিক ধারণাগুলো হচ্ছে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা একটু ভিতরে হচ্ছে পড়ার চেষ্টা করি। আর ওয়েবসাইট নিয়ে আজকের ক্লাসে যা যা বলছি ওগুলোই কিন্তু নেক্সট কিন্তু আর হচ্ছে বলা হবে না। ওকে, তো চলো আমরা হচ্ছে একটু হচ্ছে পড়ার চেষ্টা করি। আমরা হচ্ছে একটু পড়ার চেষ্টা করি। বিজ্ঞানীদের ধারণা, এখান থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন খুবই কম আসে এখন পর্যন্ত, তবে কিছু কিছু জিনিস পড়বা, যেমন হচ্ছে আমি এই যে শ্লাইখার বলে দিছি, এটা হচ্ছে তোমরা দেখবা। তারপরে দেখো হচ্ছে তোমরা এই যে থমাস অ্যান্ড মর্গান বিজ্ঞানীরা কী কী আবিষ্কার করছে আর কি। তারপরে হাওয়ার্ড এবং হচ্ছে পেল্ক ওই যে কোষচক্র যে আবিষ্কার করছে। তারপরে হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কোষ থেকে এই কোষের সৃষ্টি হতে পারে, রুডলফ ভিরশাও বলছে। এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সো হচ্ছে তোমাদের এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর এই পিডিএফে যা আছে এত কিছু পড়বো না, কৃষির জন্য এত কিছু লাগে না, আমরা একদম জিস্ট জিনিসগুলো পড়বো। তো যাই হোক, এইটা এবার আসে, এইটা নিয়ে তোমরা অনেক সময় মনে রাখতে পারো না। ওয়াল্টার ফ্লেমিং কিসে আবিষ্কার করছে, কোথায় আবিষ্কার করছে, মনে রাখবা এই ব্যাটার নাম ওয়াল্টার ফ্লেমিং। এটা আজকে থেকে তোমার জানার দরকার নেই, এই ব্যাটার নাম পড়বা আজকে থেকে ওয়াটার ফ্লেমিং। কি ফ্লেমিং বলছি বলো তো? ওয়াটার ফ্লেমিং। ঠিক আছে, ওয়াটার ফ্লেমিং পড়বা আজকে থেকে। ওয়াটার মানে কি? পানি। আরে এই ব্যাটা যে জিনিসটার মধ্যে কোষ বিভাজন প্রত্যক্ষ করছে এবং নাম দিছে মাইটোসিস, দেখো সামুদ্রিক স্যালামান্ডার। সমুদ্র মানে কি? পানি। তার মানে সে কি বলতো? সামুদ্রিক স্যালামান্ডার। তার মানে কি পড়বা? ওয়াটার ফ্লেমিং সমুদ্রের একটা প্রাণী স্যালামান্ডারের ভিতরে সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করছে এবং সেটার নাম দিছে কি বলতো? মাইটোসিস। শেষ। তো বিজ্ঞানী সম্পর্কে হচ্ছে এই দুই একটা লাইন হচ্ছে তোমরা পড়ার চেষ্টা করবা। ওকে, এবার দেখো এই যে এটা কিন্তু আমরা এতক্ষণ কথাবার্তা বললাম, এখানে তারপরেও লেখা আছে, তোমরা এখান থেকে একটু দেখে নিবা যে দুটি কোষ, এই যে কয়টা কোষ তৈরি হয়। তোমরা জানো যে মাইটোসিস প্রক্রিয়ায় 2টা কোষ, অ্যামাইটোসিসে 2টা কোষ, মিওসিসে কয়টা কোষ? 4টা কোষ। যারা পেইড ব্যাচের আসো তাদেরকে এটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। 4টা কোষ তৈরি হয়, এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। এইটা কৃষিতে খুবই 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 ইম্পর্ট্যান্ট এইটা। ঠিক আছে, বিভাজন ক্ষমতাবিহীন কোষ। এমনই তো আগে যখন বাকৃবি পরীক্ষা নিত, মানে ওই যে যখন আর কি আলাদা আলাদা পরীক্ষা হতো, 1 বছর পরপরই হচ্ছে এই টপিক্সটা থেকে প্রশ্ন করতো, বিভাজন ক্ষমতাবিহীন যে সকল কোষ। একটা জিনিস খেয়াল করছো যে কৃষিতে যারা পরীক্ষা দেয় ম্যাক্সিমামের কিন্তু বায়োলজি প্রিপারেশন ভালো থাকে, তারপরে ওই যে এতগুলো স্টুডেন্ট বায়োলজি ক্লাস করতেছে, এটা আমি অনেক খুশি। তোমরা বলতে, আমি জানি যে কৃষির সবচেয়ে বেশি স্টুডেন্ট উপস্থিত থাকবে ফিজিক্স আর ম্যাথ ক্লাসে, কারণ ওই দুইটা ওদের বেশি দরকার, কারণ ওই দুইটাতে হচ্ছে ওদের ল্যাকিংস বেশি থাকে। তারপরে এত স্টুডেন্ট বায়োলজি ক্লাস করতেছে, এর কারণ একটাই, আমি তোমাকে কনফিডেন্ট দিব কমন পড়ার এবং পরীক্ষায় উত্তর করার। এর জন্য আমার ক্লাসে থাকতে হবে। লাইভ ক্লাসে যতটা মোটিভেটেড হবা, রেকর্ড ক্লাসে ততটা হতে পারবে না। আর যে সকল স্টুডেন্ট রেকর্ড ক্লাস করে ওদের আমি দেখতেই পারি না। তো যাই হোক আর কি, বিভাজন ক্ষমতাবিহীন যে সকল কোষ, তো এখানে বিভাজন ক্ষমতাবিহীন যে সকল কোষের কথা বলছে, এই কোষগুলোর নামগুলো তোমরা একটু পড়ে নিবা, আর নেক্সট ক্লাসে আমার 2টা প্রশ্নের আনসার দিবা। যে যেমন এখানে একটা বলছে যে তোমার যে পেশিকোষ, এটা একটা কোষ, পেশিকোষ তো বিভাজিত হচ্ছে না, তাহলে আমাদের শরীর কেন বাড়তেছে? আমাদের যে এই যে মাসেল, এগুলোই তো পেশিকোষ। এই যে হাতে যেগুলো দেখতেছো পেশিকোষ। আমরা কেন বড় হচ্ছি? এটা তো বাড়তেছে না। স্বাভাবিকভাবে আমরা মাতৃগর্ভ থেকে এতটুকু বের হই, এতটুকুই তো থাকার কথা ছিল, সেটা না থেকে এই কেন আমরা বড় হচ্ছি? কিন্তু এই কোষ তো বিভাজিত হচ্ছে না। এটা আমাকে নেক্সট ক্লাসে হচ্ছে অ্যান্সার দিবা। তো যাই হোক, বিভাজন ক্ষমতাবিহীন যে সকল কোষ। এবার আসো কোষচক্র আর হচ্ছে ইন্টারফেস।
এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলি যে কোষচক্র আর হচ্ছে ইন্টারফেস। একটু আগে আমরা দেখে আসলাম যে কোষচক্র এটা আবিষ্কার করছে কে বলতো, বিজ্ঞানী হাওয়ার্ড আর হচ্ছে কি বলতো পেল। এখান থেকে একটা লাইন খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা, ইন্টারফেস অবস্থান নিউক্লিয়াসটাকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারফেস অবস্থান নিউক্লিয়াসটাকে কি বলতো বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। তো যাই হোক, দেখো সেল সাইকেল বা হচ্ছে কোষ চক্র, এখান থেকে আমরা পড়ি ইন্টারফেস দশা বা প্রস্তুতি পর্যায়, মাইটোসিস দশা। পার্সেন্টেজটা খুবই ইম্পর্টেন্ট, দেখো পার্সেন্টেজটা কি বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট পার্সেন্টেজটা। এটা হচ্ছে 90 থেকে 95% আর 5 থেকে 10%। আমি ক্লাসে যেগুলো বলতেছি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দাগিয়ে নিবা বা লিখে নিবা যে ভাইয়া ক্লাসে বলছে এটা ইম্পর্টেন্ট কৃষির জন্য। এখন কিন্তু কৃষি বাদ দিয়ে আর অন্য কোনো কিছুর জন্য কোনো কিছু ইম্পর্টেন্ট বলতেছি না, এখন যা ইম্পর্টেন্ট বলবো সব হচ্ছে কৃষির জন্য। ওকে, মাইটোসিস দশা ওইটা নিয়ে আমরা পরে কথা বলি। তাহলে দেখো ইন্টারফেস দশা বা প্রস্তুতি পর্যায় এর ধাপ হচ্ছে কয়টা বলো তো, 1টা 2টা 3টা হচ্ছে ধাপ, ঠিক আছে? এই 3টা হচ্ছে ধাপ। এই 3টা ধাপে কি কি ঘটনা ঘটে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। তার আগে একটা পয়েন্ট তোমরা ক্লিয়ার হও যে হাসান স্যারের বইতে যে রেপ্লিকেশন যে টার্মটা যে তোমরা পড়ছিলা যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এটাকে হচ্ছে রেপ্লিকেশন বলে থাকি বাংলায়, যেটাকে তোমরা অনেক সময় অনুলিপন বলতা বা আমরাও এক সময় অনুলিপন পড়াইতাম। তবে হাসান স্যারের লাস্ট এডিশনের বইতে অনুলিপন শব্দটা তুলে দিছে, উনি ডিরেক্ট বলে দিছে যে রেপ্লিকেশনের বাংলা প্রতিশব্দ হবে প্রতিলিপন। রেপ্লিকেশনের বাংলা প্রতিশব্দ কী হবে বলো তো, প্রতিলিপন হবে। আর ট্রান্সক্রিপশনের কোনো বাংলা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না, ব্যবহার করলে ট্রান্সক্রিপশনের যে কার্যপ্রণালী সেটাকেই চেঞ্জ করে দেয়। সো এই শব্দটাকে আমরা পড়ব হচ্ছে কি বলো তো, প্রতিলিপন। তো দেখো 30 থেকে 40 ভাগ, 30 থেকে 50, 10 থেকে 20 ভাগ। তো এইগুলো আমাদের জন্য এরপরে যেটা পড়বা সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস তৈরি হয়। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে? এই পয়েন্টটা শোনো, পরীক্ষায় এত প্যাস লাগাবে না অনুলিপন বা প্রতিলিপন, কারণ আগের যারা টিচার আছে ওনারা দেখবে এখনও অনুলিপনই দিয়ে দিবে অপশনে। তো যাই হোক, অনুলিপন বা প্রতিলিপন এটা মনে রাখবা হচ্ছে একটা এস দশা, এটার আরেকটা নাম হচ্ছে সিনথেসিস দশা। এই দশাটাকেই মনে রাখবা, পরীক্ষায় যেভাবেই প্রশ্ন করুক অ্যান্সারটা হচ্ছে এস দশা হবে। আর এখান থেকে আমরা মনে রাখবো যে হচ্ছে এটিপি, এটা পরীক্ষায় প্রচুর আসে, এটিপি এমপিএফ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। আমরা বলি না এই তুই তো এখনও ম্যাচিউর হস না, এখনও ছোটো বাচ্চাদের মতো আসছিস, মানে একটা কোষকে বিভাজনে যাওয়ার জন্য ম্যাচিউর করে তোলে যে জিনিসটা, সেটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ওকে, এইটা আর এইটা হচ্ছে লাগবে না, এটা নতুন বইতে দিছে, লাগবে না ব্যাপারটা এমন না, তোমরা একটা বার হচ্ছে রিডিং দিও অ্যাটলিস্ট। মানুষের কোষে 4 প্রকার সাইক্লিন, ওই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট যে কাইনেস আর কি, ওইটার কথা বলছে। এই জিনিসটা একটা বার হচ্ছে রিডিং দাও। এবার চলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা আমরা পড়বো। অ্যামাটোসিসটা দেখবা যে কোথায় কোথায় ঘটে, নীলাভ, সবুজ শৈবাল, অ্যামিবা, ইস্ট, মেরুদণ্ড প্রাণীর ভ্রূণ পর্দা, মাছের ডিম গঠনের প্রারম্ভিক পর্যায়ে অ্যামাটোসিস ঘটে। তো এবার আমরা পড়বো সবচেয়ে গুরুত্বপূর্ণ, লিখে নাও 100%। কৃষিতে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, কৃষিতে এখান থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, মাইটোসিস থেকে, লিখে নাও। দাঁড়াও আমি একটু পানি খাই। ওকে, আচ্ছা, না এই বই তোমাদের দেওয়া হবে না, আমি তোমাদেরকে ক্লাস নোট দিয়ে দিব, সমস্যা নেই। দাঁড়াও,
ওকে, চলো আমি কোথা থেকে পড়াচ্ছি এটা তোমাদের দেখার বিষয় না, আর আমি নেটওয়ার্ক বই ঢুকায় পড়াচ্ছি না যে এটার সাথে মিল পাবা। ক্লিয়ার বিষয়টা? ক্লাস শেষে ক্লাস নোট পেয়ে যাবা, দ্যাটস ইট। ওকে, এবার আসো, যেটা বলতেছিলাম তোমাদেরকে ক্লাস নোট দেওয়ার কথা, ক্লাস নোট পেয়ে যাবা। এবার দেখো এখান থেকে যেটা বলতেছি যে মাইটোসিস, ঠিক আছে, মাইটোসিসের ক্ষেত্রে এই যে এই পয়েন্টগুলো মনে রাখবা যে কোথায় কোথায় ঘটে, এগুলো অনেক সময় হচ্ছে পরীক্ষায় দিয়ে থাকে। তো আমরা চলে যাব যেটা হচ্ছে মাইটোসিস থেকে হচ্ছে প্রশ্ন হয় এই জায়গাটায়, ঠিক আছে, মাইটোসিস থেকে প্রশ্ন হয়। তো দেখো মাইটোসিসের প্রধান ধাপ কিন্তু দুইটা। মাইটোসিসের কয়টা ধাপ বলো তো? দুইটা ধাপ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। ওই যে একটু আগে আমরা বলছিলাম যে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে কিসের বিভাজন বলো তো? সাইটোকাইনেসিস মানে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। তো আমরা একটু বোর্ডে চলে যাব, চলো আমরা একটু বোর্ড থেকে পড়ার চেষ্টা করি যে এই মাইটোসিসের যে ধাপগুলো। প্রথম কথা, তোমাকে প্রথমেই পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে মাইটোসিসের ধাপ কয়টি। বেসিক্যালি মাইটোসিসের ধাপ কিন্তু দুইটা, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। সেই ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে আবার পাঁচটা, প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। এই পাঁচটা হচ্ছে ধাপ। তো এই প্রোফেস, প্রোমেটাফেস, তারপরে মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস, এই পাঁচটা ধাপ একদম ঠোঁটের আগালে হচ্ছে রাখতে হবে। ওই যে আগে ক্রিকেট খেলতো মালিঙ্গাকে চেনো না, শ্রীলঙ্কান প্লেয়ার ছিল, ইয়র্কার ডেলিভারি দিত। তো সেরকম হচ্ছে সবসময় ইয়র্কার ডেলিভারি হচ্ছে দিতে হবে আর কি। তো এটা পড়ার আগে আমাদের দুইটা টার্ম শিখতে হবে। একটা হচ্ছে দেখো যদি বলা হয় জল যোজন, আরেকটা হচ্ছে জল বিয়োজন, এই দুইটা টার্ম। তো যদি বলা হয় জল বিয়োজন, তাহলে মনে রাখবা ক্রোমোজোমগুলো হচ্ছে খাটো মোটা, স্পষ্টতর। দাঁড়াও, মুছতে হবে না, আমি এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, ক্রোমোজোমগুলো খাটো, মোটা, স্পষ্টতর, রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি। লিখে নাও, রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি। এই চারটা পয়েন্ট আগে হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। ক্রোমোজোমগুলো খাটো, মোটা, স্পষ্টতর, রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধি। জল বিয়োজন বললে, আর যদি বলা হয় জল যোজন, ঠিক এগুলোর উল্টো হবে। যে তোমরা জানো খাটোর ইয়া কি বলো তো, বিপরীত কি? লম্বা। তারপর হচ্ছে মোটার বিপরীত কি? সরু। তারপরে স্পষ্টর বিপরীত কি? অস্পষ্ট। আর রঞ্জন ধারণ ক্ষমতা বৃদ্ধির বিপরীত কি বলো তো? রঞ্জন ধারণ ক্ষমতা কি হবে বলো তো? কমে যাবে। ক্লিয়ার? তাহলে এই দুইটা টার্মিনোলজি আগে আমাদেরকে জানতে হবে। তো এবার চলো আমরা দেখি যে আমাদের যে হচ্ছে প্রোফেজ যে ধাপটা আছে, এই প্রোফেজ ধাপে আলটিমেটলি কি ঘটে সেটা হচ্ছে আমাদেরকে আগে বুঝতে হবে। দেখো প্রোফেজ ধাপে কি বলতো? জল বিয়োজন। তাহলে জল বিয়োজন হলে কি? ক্রোমোজোমগুলো খাটো, মোটা, এদের রঞ্জন ধারণ ক্ষমতা কি পায় বলতো? বৃদ্ধি পায়। এবার আসো পরের লাইনটি কি বলছে? প্রতিটি ক্রোমোজোমের দুইটি করে সূত্রকে বিভক্ত হয়, এদেরকে ক্রোমাটিড বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসে যে ক্রোমোজোম বিভক্ত হয়ে ক্রোমাটিডে পরিণত হয় কোন ধাপে? তোমাদেরকে মনে রাখতে হবে কি বলতো? প্রোফেজ ধাপে। তো দেখো যে তোমরা স্বাভাবিকভাবেই যদি দেখো যে প্রথমে তো কি আমরা একটা নিউক্লিয়াস অ্যাড করে ফেলি। দাঁড়াও, দেখো এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস। এর ভিতরে এই যে ক্রোমোজোমগুলো এরকম সুতার মতো হচ্ছে কি বলতো পেঁচানো থাকে। আর এই জায়গাটায় কি থাকে বলতো? এই ঘন যে হচ্ছে অঞ্চলটা থাকে, এটাকে হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিওলাস। ক্লাস ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। দেখো এটাকে হচ্ছে আমরা কি বলে থাকি বলতো? নিউক্লিওলাস বলে থাকি। তো এই যে ক্রোমোজোমগুলো পরবর্তী ধাপে তোমরা দেখছো যে একটা
যন্ত্র, তারপরে হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই যে মাঝখানের যে গোল্লাটা তৈরি হয় এটাকেই বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের এইভাবে দেখো যে দুইটা ক্রোমাটিড তৈরি হয়, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, বুঝতে পারছো? তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমরা মনে রাখবো। এরপরে দেখো নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে, খেয়াল করো এই জিনিসটা, এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এর বাহির দিয়ে যেটা থাকে এটাকে কি বলা হয়? নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী। এদের বিলুপ্তি ঘটতে শুরু করে, প্রশ্নটা বোঝো কি বলছে? বিলুপ্তি ঘটতে শুরু করে, বিলুপ্তি কিন্তু ঘটে না, বিলুপ্তি ঘটতে শুরু করে। তাহলে প্রোফেজ ধাপে কি কি শিখলাম আমরা? জল বিয়োজন, জল বিয়োজন হলে ক্রোমোজোমগুলো খাটো হবে, মোটা হবে, স্পষ্টতর হবে, রঞ্জন ধারণ ক্ষমতা কি বৃদ্ধি পাবে, ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হবে। তারপর হচ্ছে আমরা কি পড়ছি বলো তো? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের কি করতে শুরু করবে? বিলুপ্তি করতে শুরু করবে। তারপরে দেখো এর পরের যে ধাপটা সেটার নাম হচ্ছে কি বলতো? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ। তো এই প্রোমেটাফেজ ধাপে কি ঘটবে দেখো, খেয়াল করো, এখানে একটা যন্ত্র তৈরি হয়, যন্ত্রটার নাম হচ্ছে স্পিন্ডল যন্ত্র। দেখো যন্ত্রটার নাম হচ্ছে কি বলতো? স্পিন্ডল যন্ত্র। পরীক্ষায় প্রচুর আসে যে স্পিন্ডল যন্ত্র কোন ধাপে তৈরি হয়, অ্যান্সারটা হচ্ছে কি বলতো? প্রোমেটাফেজ। এটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। ক্লিয়ার সবাই? এবার আসো এই যে প্রোমেটাফেজ যে ধাপটা আছে, যেখানে হচ্ছে স্পিন্ডল যন্ত্র হচ্ছে তৈরি হয়, এই জায়গাতে এখন ক্রোমোজোমের আসলে কি অবস্থা? এখন ক্রোমোজোমের হচ্ছে ঠিক এই রকম অবস্থা, এটা আরও চিকন, এত মোটা না আর কি। তো মাঝখানে কি সেন্ট্রোমিয়ার চলে আসছে, সেন্ট্রোমিয়ারটা সবচেয়ে স্পষ্ট দেখা যায় হচ্ছে প্রোমেটাফেজ ধাপে, এটা মনে রাখবা। আসার পর তোমরা যখন স্কুল কলেজে পড়তা, ঠিক আছে, তোমরা যখন স্কুল কলেজে পড়তা, বিশেষ করে স্কুলে রুম যখন খুলে দিত তখন সবাই হুমড়ি খেয়ে কে কার আগে গিয়ে হচ্ছে বেঞ্চে বসতে পারে, ঠিক এখানেও সেম। এই ক্রোমোজোমগুলো হচ্ছে তোমাদের সেই স্কুলের দিনগুলোর মতো, যখন সেন্ট্রোমিয়ার এই যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়ে যায় তখন এই সেন্ট্রোমিয়ারগুলো হচ্ছে পাল্লা দেয় কে কার আগে গিয়ে হচ্ছে বসতে পারে। এই যে যখন পাল্লা দেয় কে কার আগে গিয়ে বসতে পারে, তখন তাদের মধ্যে একটা নৃত্য পরিলক্ষিত হয়, সেটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। তাহলে ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়? প্রোমেটাফেজ। ক্রোমোজোমীয় নৃত্য কোন ধাপে দেখা যায়? প্রোমেটাফেজ। এবার এই নৃত্য দিতে দিতে মনে করো যে এই জায়গায় এসে হচ্ছে একটা সেন্ট্রোমিয়ার হচ্ছে বসেই আছে, ঠিক আছে, এই জায়গায় এসে হচ্ছে সেন্ট্রোমিয়ার বসে গেছে। এই মাঝখানের গোল্লা গোল্লা গুলটু, এই গুলটুটারে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর এটা ক্রোমাটিড, এটা ক্রোমাটিড, এই যে সেন্ট্রোমিয়ার কি বসে গেছে। এখন দেখো স্পিন্ডল যন্ত্রের যে তন্তুটাতে এই সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত হলো সেটাকে আমরা বলবো সংযোগকারী তন্তু বা ট্র্যাকশন ফাইবার। কি বলবো? সংযোগকারী তন্তু বা ট্র্যাকশন ফাইবার। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুটাতে সেন্ট্রোমিয়ারটা সংযুক্ত হলো সেটাকে আমরা বলবো হচ্ছে সংযোগকারী তন্তু বা কি বলতো? ট্র্যাকশন ফাইবার। তাহলে এখান থেকে আমরা কি কি আলোচনা শিখলাম দেখো, যে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছে, তারপরে এখানে কি বলতো? ক্রোমোজোমীয় নৃত্য দেখা যাচ্ছে, এই দুইটা হচ্ছে মেইন পয়েন্ট, বাকি দুই একটা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে তোমরা পড়ে নিবা। ওকে, এবার দেখো এখানে কি বলা আছে, এই ব্যাটার নাম হচ্ছে মেটাফেজ। এরে আজকে থেকে তোমরা মেটাফেজ পড়বা না, এরে পড়বা মোটাফেজ। কি বলছি বলো তো? মোটাফেজ। মনে রাখবা ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো, সবচেয়ে মোটা, সবচেয়ে স্পষ্টতর, সবচেয়ে খাটো, সবচেয়ে মোটা, সবচেয়ে স্পষ্টতর দেখা যায় হচ্ছে মেটাফেজ ধাপে। সবচেয়ে খাটো, সবচেয়ে মোটা, সবচেয়ে স্পষ্টতর দেখা যায় কোন ধাপে বলো তো? তোমার মেটাফেজ ধাপে হচ্ছে দেখা যায়। এবং এই ধাপে এত পেঁচিয়ে যায় এটাকে সুপার কয়েলিং বলা হয়। তোমাদের এবার কোথায় যেন পরীক্ষা আসছিল, চট্টগ্রাম না কোথায়, যে কনডেনসেশন কোথায় দেখা যায়, এই কনডেনসেশনটাই হচ্ছে সুপার কয়েলিং। এটা দেখা যায় হচ্ছে কি বলতো? মেটাফেজ ধাপে। ওকে, এবার চলো এখন দেখো এই যে প্রোমেটাফেজ যে ধাপটা, এই ধাপে কিন্তু তোমার প্রোমেটাফেজ ধাপটাতে তোমার হচ্ছে যে এগুলো কিন্তু এলোমেলো করে হচ্ছে এক এক জায়গায় বসা ছিল। তোমরা জানো যে একটা উত্তর মেরু, দক্ষিণ মেরু, মাঝখানে কি বিষুব রেখা। তো প্রোমেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারগুলো কি কেউ এখানে ছিল, কেউ এখানে, কেউ এখানে বিক্ষিপ্তভাবে বসা ছিল। মেটাফেজ ধাপে এসে সকল সেন্ট্রোমিয়ার বা ক্রোমোজোমগুলো ঠিক মাঝ রেখা বরাবর চলে আসবে। এই যে মাঝ রেখা বরাবর হচ্ছে
চলে আসবে। মেটাফেজ ধাপে এসে সকল ক্রোমাটিড বা সেন্ট্রোমিয়ারগুলো কি মাঝ রেখা বরাবর চলে আসবে। এই যে মেটাফেজ ধাপে এসে সকল ক্রোমোজোম বা সেন্ট্রোমিয়ারগুলো মাঝ বরাবর চলে আসলো, এই ঘটনাটাকে আমরা বলবো মেটাকাইনেসিস। তাহলে মেটাফেজে মেটাকাইনেসিস, মেটাফেজে মেটাকাইনেসিস। তাহলে কি কি বললাম, যে মেটাফেজ ধাপে হচ্ছে কি ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো, সবচেয়ে মোটা, সবচেয়ে স্পষ্টতর সুপার কয়েলিং বা কন্ডেনসেশন দেখা যায়। তারপরে আমরা বললাম কি মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস কি ক্রোমোজোমগুলো বিষুব রেখা বরাবর যে অবস্থান করে এটাকে আমরা কি বলতেছি, মেটাকাইনেসিস বলতেছি। ওকে, ওই যে দেখো প্রথমে একটা কথা বলছিলাম যে প্রোফেজ ধাপে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের কি বিলুপ্তি ঘটতে শুরু করে, কিন্তু তারা কি হয় না বলো তো, বিলুপ্ত হয় না। প্রো মেটাফেজ ধাপে ওটার বিলুপ্ত চলমান থাকে বা বিলুপ্ত থাকে। যদি প্রশ্ন করে বিলুপ্ত কোথায় ঘটা শুরু করে, অ্যান্সার প্রোফেজ। বিলুপ্ত থাকে বা বিলুপ্ত চলমান, অ্যান্সার প্রো মেটাফেজ। এবার যদি তোমাকে প্রশ্ন বলে দেয় সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে, অ্যান্সার হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ধাপে এই নিউক্লিয়ার মেমব্রেন আর হচ্ছে তোমার এই নিউক্লিওলাস এই দুইটার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যায়। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমরা মনে রাখবো। ওকে, তারপরে দেখো যেটা আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ারটা ছিল, এই সেন্ট্রোমিয়ারটা হচ্ছে তোমার এই ধাপে এসে বিভাজিত হয়ে যাবে। তাহলে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় কোন ধাপে, মেটাফেজে। সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় কোন ধাপে, মেটাফেজে। দেখো এখানে লেখা আছে যে এই যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি করে, বিভাজিত হয়ে যায়। তারপরে হচ্ছে অ্যানাফেজ বা গতি পর্যায়। দেখো সেন্ট্রোমিয়ার বিভক্ত হচ্ছে কিন্তু মেটাফেজ ধাপে, আর যদি বলা হয় অপত্য ক্রোমোজোম তৈরি হয় কোন ধাপে, অ্যান্সার হচ্ছে অ্যানাফেজ। মনে রাখবে অ্যানাফেজে অপত্য ক্রোমোজোম। তার মানে অপত্য ক্রোমোজোম মানে কি সম্পূর্ণ ক্রোমোজোমটাই বিভক্ত হয় কি অ্যানাফেজে। অ্যানাফেজে তোমরা জানো যে এই জায়গাটায় হচ্ছে, আবার যাও, এই যে যে ক্রোমোজোমগুলো আছে এদের মেরুমুখী চলন ঘটবে। এদের কি বলো তো, মেরুমুখী চলন ঘটবে। যখন এদের মেরুমুখী চলন ঘটবে, আমি একটু তোমাদেরকে জিজ্ঞেস করব, যখন এদের মেরুমুখী চলন ঘটবে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হবে, বাহুদ্বয় অনুগামী হবে। আর তখন তাদের মধ্যে এরকম ভি এল জে আই, তোমরা জানো মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এরকম হচ্ছে রিকম্বিনেশন দেখা যায়। তো এদের হচ্ছে কি মেরুমুখী চলন ঘটবে, কিছু উত্তর মেরুতে যাবে, কিছু দক্ষিণ মেরুতে যাবে। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, যে সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার ক্রোমোজোম বলি আর এটাকে 2 নাম্বার ক্রোমোজোম বলি, বলো তো কোন ক্রোমোজোমটা কোন দিকে যাবে, উপরের দিকে যাবে কোন ক্রোমোজোম আর নিচের দিকে যাবে কোন ক্রোমোজোম, বলো দেখি, কমেন্ট করো। উপরের দিকে কোন ক্রোমোজোম যাবে, নিচের দিকে কোন ক্রোমোজোম যাবে? দূর বেটা, আমার ওই ভাগ্নে আসছে, আমার বোন আসছে, ভাগ্নে আসছে, ছোট বাচ্চা তো বোনের দুইটা, ওই ওরা কথা বলতেছে। ওকে, আচ্ছা, ওপরে 2 নিচে 1, মানে নানান জনের নানান অভিমত। এত অভিমতের দিকে যাব না, আমরা কন্ডিশনটা কি বলছি, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, বাহুদ্বয় অনুগামী। সেন্ট্রোমিয়ার যেদিকে যাবে বাহুগুলো তার পিছে পিছে যাবে। তাহলে দেখো এই সেন্ট্রোমিয়ারের সামনে কি এই দিক, তার মানে এটা এইদিকে যাবে, বাহুগুলো তার পিছে পিছে যাবে। এই সেন্ট্রোমিয়ারের সামনে কি বলতো, এই দিক, তাহলে এর বাহুগুলো কি এর পিছে পিছে যাবে। তার মানে আমরা বলতে পারি 1 নাম্বারটা নিচে যাবে, 2 নাম্বারটা কি বলতো উপরে যাবে। ওকে, এবার চলো এখানে টেলোফেজ পর্যায়। এটা হচ্ছে ঠিক ওই যে প্রোফেজের হচ্ছে উল্টা, যে তোমার ক্রোমোজোমগুলো সরু দীর্ঘ হয়ে যাবে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেনের আবার আবির্ভাব ঘটবে, এই সে এগুলো হচ্ছে একটু দেখে নিবা। তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস, এটা হচ্ছে একটু পড়তে হবে। নিউক্লিয়াসের বিভাজন তো হয়ে গেল, এবার কিসের বিভাজন লাগবে আমাদেরকে বলো তো? এবার বিভাজন লাগবে কার, যে আমাদের বিভাজন লাগবে হচ্ছে সাইটোপ্লাজমের। তো অনেক সময় দেখা যায় যে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে যে
সাইটোপ্লাজম আর যে তোমার নিউক্লিয়াসের বিভাজন যখন চলতে থাকে, অনেক সময় সাইটোকাইনেসিস বন্ধ হয়ে যায়, নিউক্লিয়াসের বিভাজন কি বলো তো চলতেই থাকে, তখন একটা কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াসের তৈরি হয়, তখন এটাকে বলা হয় হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এইটার এক্সাম্পল হচ্ছে কি বলতো ডাবের পানি। এটার এক্সাম্পল কি ডাবের পানি। বহু কোষ বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে সিনোসাইটিক, প্রাণী কোষকে প্লাজমোডিয়াম। উদ্ভিদ কোষকে সিনোসাইটিক, প্রাণী কোষকে কী বলা হয় প্লাজমোডিয়াম। মনে রাখবা প প্রাণী কোষ প্লাজমোডিয়াম, আর উদ্ভিদ কোষ কী বলতো সিনোসাইটিক। এখানে আরেকটা বিষয় আছে, প্রাণী কোষকে আরেকটা নামে ডাকা হয় সিনসাইটিয়াম বা সিনোসাইটিয়াম, এটা মনে রাখবা, ঠিক আছে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলা হচ্ছে সিনোসাইটিক, আর প্রাণী কোষকে বলা হয় সিনসাইটিয়াম বা সিনোসাইটিয়াম বা হচ্ছে প্লাজমোডিয়াম। কৃষির ভর্তি পরীক্ষায় হচ্ছে এই প্রশ্নটা আসছিল, নেটওয়ার্কে অ্যান্সারটা ভুল আছে আর কি, এটার অ্যান্সারটা হবে সিনোসাইটিয়াম, ঠিক আছে। আমার তখন খেয়াল ছিল না আর কি। তো আমরা হচ্ছে মাইটোসিস পড়ে ফেললাম, মাইটোসিসের গুরুত্বটা হচ্ছে তোমরা দেখে নিবা এখান থেকে। মেইন ঝামেলাটা করবে কিন্তু এই জায়গাতে, জননাঙ্গ সৃষ্টি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। মিওসিসে যখন যাব আমরা সেখানে হচ্ছে একটু বলে দিব আর কি, বাকিগুলো হচ্ছে রিডিং দিবা, এখান থেকে হচ্ছে প্রশ্ন আসতে পারে। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইকে জানাও। নারী তো আসছিল। ক্যাটসাই, তোমার কি অবস্থা? এই তুমি না বলছিলা যে গুচ্ছতে একটা প্রশ্ন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসবে না? প্রশ্ন ছিল তো শর্ট সিলেবাসের বাইরে থেকে গুচ্ছতে, বলো। তুমি তো ওই দিন চ্যালেঞ্জ দিয়ে গেছিলা লাইভ ক্লাসে যে গুচ্ছতে বায়োলজি শর্ট সিলেবাসের বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না। শর্ট সিলেবাসের বাইরে থেকে যে হচ্ছে 2টা প্রশ্ন দিয়ে দিছিল। হ্যাঁ ক্যাটসাই, তোমার কি অবস্থা বলো? আমার কিন্তু মনে আছে রে ভাই। তোমার কমেন্ট আশা করতেছি আমি। এবং শুধু একটা চ্যাপ্টার থেকেই মনে হয় 2টো প্রশ্ন ছিল গুচ্ছতে, না? ক্রোমোজোম উপরে নিচে যাওয়াটা ক্লাসটা আরেকবার দেখে নিও, যেহেতু রেকর্ড থাকবে আরেকবার হচ্ছে দেখে নিও। কই ক্যাটসাই কোথায় গেল? ও হচ্ছে ওই দিন ওপেন ক্লাসের মধ্যে হচ্ছে বলে দিছে যে হচ্ছে চ্যালেঞ্জ গুচ্ছে একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না। তখন আমি ওকে বলছি যে দেখো আমরা তো টিচার মানুষ, তোমাদের মতো করে আমরা কথা বলতে পারি না, তবে আমি আশাবাদী যে গুচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দিবে। তো যাই হোক আর কি, দিছে। তো তোমরা যারা পরীক্ষা দিছো তারা তো জানো যে হচ্ছে আসছিল নাকি হচ্ছে আসে নাই, ঠিক আছে। তো যাই হোক আর কি, চলো আমরা ক্লাসে যাই। ওর হচ্ছে আইডি দেখে হচ্ছে আমার আর কি মনে পড়ে গেল আর কি। তো আমার যাই হোক, এবার আসে অনিয়ন্ত্রিত মাইটোসিস। তো চলো আগে আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিসটা কি এটা আগে বুঝি। তোমরা হচ্ছে এইটা বোঝো না, এই প্রশ্নটা গুচ্ছে আসছিল, কিন্তু আমি ওই দিন হচ্ছে তোমাদের সাজেশন ক্লাসে বারবার বলছিলাম যে হচ্ছে এটা আসতে পারে। আর বেশিক্ষণ লাগবে না, 20 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? 20 মিনিট লাগবে আর। তো চলো আমরা অনিয়ন্ত্রিত মাইটোসিসটা কি এটাই আসলে অনেকে বুঝি না, এটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো আমাদের দেহে হচ্ছে তোমরা যে মাইটোসিস যে কোষগুলোতে ঘটে এটা ম্যাক্সিমাম হচ্ছে কি বলতো দেহকোষ। এখন আমি ধরে নিলাম যে আমাদের দেহে দেহকোষের সংখ্যা 50টা, ঠিক আছে? আমাদের দেহে দেহকোষের সংখ্যা কত বলো তো? 50টা। সাপোজ এটা হচ্ছে, হ্যাঁ এগ্রিতেও 2-4টা আসবে, এটা তোমাকে স্বীকার করেই পরীক্ষা দিতে হবে, এবং 2-4টা আসবে। এবার যেহেতু সিলেট কৃষি হচ্ছে প্রশ্ন করবে, শোনো আমি বলি, সিলেট কৃষির প্রশ্ন বরাবর একটু ডিপ হয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে।
সিলেট কৃষি আর হচ্ছে শেরে বাংলা প্রশ্ন। গতবার যদিও হচ্ছে শেরে বাংলা প্রশ্ন ওই 2-4টা প্রশ্ন একটু প্যাচ লাগানো থাকে আর কি। আর প্রশ্নের এখানে সবাই থাকে, যে শুধু যে সিলেট কৃষি প্রশ্ন করবে তা না, এটার একটা টিম থাকে, যে টিমে সব বিশ্ববিদ্যালয় থেকেই টিচাররা থাকে এবং সব বিশ্ববিদ্যালয় থেকেই হচ্ছে টিচাররা হচ্ছে তোমাদের হচ্ছে মতামত নেয়। তোমরা দেখছো যে একটা তোমাদের সার্কুলারেই কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সিরিয়াল দেওয়া আছে মোটামুটি। তোমাদের সার্কুলারে যে সিরিয়ালটা দেওয়া আছে ওটাই ওখানে দেখছো যে প্রথমে বাকৃবি, তারপরে বশেমুর কিবি, মানে বশেমুর কিবি মানে বিশ্ববিদ্যালয় কিন্তু শেরে বাংলার চেয়েও পুরাতন, বাট শেরে বাংলা অনেক পুরাতন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় হচ্ছে বশেমুর কিবির পরে। আর হচ্ছে পটুয়াখালী, সিলেট কৃষি, সিবাসু এগুলোর চেয়েও পুরাতন। তো এবার হচ্ছে নেতৃত্ব অনুযায়ী ওরা যেটা করছে সেটা হচ্ছে, যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে আগে তারা নেতৃত্বে আনতেছে, এবার নেতৃত্ব পাওয়ার কথা ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং গতবার বলেও দিছিল যে এবার পরীক্ষা নিবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিন্তু ওই যে যখন আবার তারা মিটিং করলো তখন দেখলো যে না, আগে তাহলে কৃষি, জাস্ট যেগুলো কৃষি, ঠিক আছে। জাস্ট ক্যাট সাই তুমি আসছো, এই তোমার আমি এতক্ষণ থেকে খুঁজছিলাম না, এই দেখো ক্যাট সাই হচ্ছে আসছে। তো যাই হোক আর কি, তো যাই হোক ভাই, আমি এগুলো মনে রাখি না, এমনি মজা করলাম, ঠিক আছে। এগুলো নিয়ে কখনো মাইন্ড করবে না, আমি স্টুডেন্টদের সাথে কি হয় না হয়, ঠিক আছে, এগুলো মনে রাখি। জিজ্ঞেস করো প্রথম দিন ভর্তি হয়ে মানে টাকা পাঠায় ঝাড়ি খেয়েছে, এরকম স্টুডেন্ট এখানে অহরহ আছে। এই প্রথম দিন ভর্তি মানে টাকা পাঠায় ভর্তি হওয়ার পরেই ঝাড়ি খেয়েছিস কে কে, একটু কমেন্ট কর। এগুলো আমার কিচ্ছু মনে নেই, ঠিক আছে। জিজ্ঞেস করো প্রথম দিন টাকা পাঠাই ঝাড়ি খাইছে, মানে হচ্ছে কোর্সে ভর্তি হয় নাই কিন্তু ভর্তি কমপ্লিট হয় নাই, তার আগে হচ্ছে ঝাড়ি খাওয়া কমপ্লিট। জিজ্ঞেস করো এখানে হচ্ছে অনেকেই আছে। তো যাই হোক আর কি, এগুলো কোনো বিষয় না, ঠিক আছে। আমি ক্লাসে একরকম, রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে আরেক রকম, এক্সামে আরেক রকম, ঠিক আছে। প্রত্যেকটা যার যার আলাদা জায়গায় থাকবে, ঠিক আছে। ক্লাসে আমি খুবই ফ্রেন্ডলি, ক্লাস যতক্ষণ ক্লাস দিব ততক্ষণ ক্লাস দেবো, যখন মজা করবো। তো যাই হোক আর কি, যেখানে ছিলাম আর কি। তো এই কারণে হচ্ছে সিলেট কৃষিকে দায়িত্ব আনছে, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে তোমার দায়িত্বের ক্রম অনুসারে। তো দেখো আমাদের দেহকোষে আমরা ধরে নিলাম যে 50টা হচ্ছে আমাদের দেহে 50টা হচ্ছে দেহকোষ আছে। তো এই 50টা কোষের মধ্যে 25টা কোষে P53 নামক প্রোটিনটা থাকে, প্রোটিন 53 বলা হয়। এই প্রোটিনটা থাকলে এই P53 প্রোটিনটা যে কোষটাতে থাকবে ওই কোষটা বিভাজনে যেতে পারবে না, এবং এটাই হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এবং বাকি 25টা কোষে P53 থাকবে না, এই 25টা কোষ হচ্ছে কি বলতো বিভাজিত হবে। এই 25টা কোষ কি বলতো বিভাজিত হবে, কিন্তু এই 25টা কোষ হচ্ছে বিভাজিত হবে না, এবং এটাই হচ্ছে কি বলতো স্বাভাবিক প্রক্রিয়া। ওই যে তানজিম দেখো, ও হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়ে, আমার স্টুডেন্ট ছিল, ও এখনও ঝাড়ি খায়, বুঝতে পারছো, ও এখনও ঝাড়ি খায়, ও আমাদের সাথে কাজ করে। এই যে তোমরা যে এত সুন্দর সুন্দর প্রশ্নে পরীক্ষা দাও, বিশেষ করে কেমিস্ট্রি প্রশ্নগুলো, এগুলো কিন্তু তানজিমের টাইপ করা। তো যাই হোক আর কি, এই যে তাহলে শর্ত অনুযায়ী যে 25টা কোষে P53 হচ্ছে থাকবে তারা বিভাজিত হবে না, আর যাদের থাকবে তারা বিভাজিত হবে না, আর যাদের থাকবে না, আরে মুছে ফেললাম, যাদের থাকবে না তাদের হচ্ছে কি বলতো বিভাজিত হবে, ঠিক আছে। এখন কোনো কারণে যদি এই P53টা অকেজ হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়, কাজ করা বন্ধ হয়ে গেলে তখন এই 25টা কোষ থেকেও কিছু কোষ বিভাজনে চলে যাবে। তাহলে দেখো স্বাভাবিক প্রক্রিয়ায় বিভাজনে যাওয়ার কথা ছিল কয়টা? 25টা, কিন্তু গেল কয়টা? 25-এর বেশি। মনে করো এই 25টা থেকে হচ্ছে আরও 15টা কোষ বিভাজনে চলে গেছে, তার মানে কত? 40টা কোষ বিভাজনে গেল টোটাল। কিন্তু স্বাভাবিক অবস্থায় যাওয়ার কথা কয়টা ছিল? 25টা। P53টার ডিফেক্ট হওয়ার কারণে বা অকেজ হওয়ার কারণে আরও 15টা কোষ বেশি চলে গেছে। এটাকেই বলা হয় অনিয়ন্ত্রিত মাইটোসিস। এটাকেই কি বলা হয় বলো তো? অনিয়ন্ত্রিত মাইটোসিস। তো এইগুলো নিয়ে আমি বেশি কথাবার্তা বলবো না। এই যে নেক্রোসিস কি, অ্যাপোপ্টোসিস কি, এই পয়েন্টগুলো তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসতেছো, এগুলো একটু দেখবা। তারপরে B6 B7 নামক দুইটা জিন থাকে, অনকোজিন, কার্সিনোজেনিক। এই অ্যাপোপ্টোসিসকে কিন্তু আবার প্রোগ্রাম সেল ডেথ বলা হয়। যেমন আমরা যখন খুব ছোট ছিলাম,
মাতৃগর্ভে ছিলাম, আমাদের এই হাতের আঙ্গুলগুলো হচ্ছে ঠিক আমার হাতের আঙ্গুলের দিকে তাকাও এইভাবে লাগানো থাকে। যখন আমরা আস্তে আস্তে ভূমিষ্ঠ হতে থাকি তখন এই আঙ্গুলের মাঝখানের সেলগুলো হচ্ছে মারা যায়, সেলগুলো মারা গিয়ে আঙ্গুলগুলো হচ্ছে আলাদা হয়ে যায়। এটাকে বলা হয় হচ্ছে তোমার এই যে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ, বা যেটাকে জেনেটিক্যালি মৃত্যু বলে থাকি। আর নেক্রোসিস, মনে রাখবা নেক্রোসিস নিউট্রিশন, নেক্রোসিস নিউট্রিশন, নিউট্রিশন মানে কি পুষ্টি, এন নেক্রোসিস কি বলতো নিউট্রিশনের অভাবে হচ্ছে মৃত্যু ঘটে। তো যাই হোক এগুলো হচ্ছে তোমরা একটু দেখবা আর কি। এবার হচ্ছে মায়োসিস। তো মায়োসিসটাকে কি বলতো হ্রাসমূলক বিভাজন বলা হয়। তো তার আগে চলো আমরা মায়োসিসটাকে বুঝতে হবে। তোমরা অনেকে আছো যে মায়োসিস বোঝো না, বা হচ্ছে মিওসিস, এইটা হচ্ছে আমরা একটু বুঝে আসি। এই নোটটাই দিয়ে দিব, আমি ক্লাসে যেটা পড়াচ্ছি এটাই হচ্ছে পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব, ওয়েবসাইটে পেয়ে যাবা। তো যাই হোক দেখো এই যে মিওসিস যেটা, এখান থেকে আলটিমেটলি হচ্ছে আমরা আসলে কি বুঝি একটু বোঝার চেষ্টা করো। আমরা একটু আগে পড়ে আসছি যে মিওসিস বিভাজনে হতে হলে কি কোষ লাগবে, 2n কোষ লাগবে, তাই না? একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি। তো এখন মনে করো এটা হচ্ছে একটা জনন মাতৃকোষ, আর মিওসিসের জানো তোমরা দুইটা স্টেপ, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে কি বলো তো মিওসিস 2, এই দুইটা স্টেপ, ঠিক আছে? তো দেখো এই যে জনন মাতৃকোষ যেটা হচ্ছে 2n, এই কোষটা থেকে আমরা হচ্ছে মিওসিসটা কিভাবে বিভাজিত হয় বা মিওসিস থেকে কিভাবে সেল তৈরি হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে 2n কোষটা আছে খেয়াল করো, এই 2n কোষটা থেকে প্রথমে n আর হচ্ছে কি n, দুইটা কোষ তৈরি হলো। দেখো তো অর্ধেক হয়ে গেছে না? এখানে কি ছিল 2n ছিল আর এখানে কি ছিল 2n ছিল, n হয়ে গেছে, তার মানে কি অর্ধেক হয়ে গেছে। কিন্তু কন্ডিশন তো আরেকটা আছে, যে আমরা পড়ছি যে মাইটোসিস প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হয়, কিন্তু মিওসিস প্রক্রিয়ায় তো একটা কোষ থেকে কি 4টা অপত্য কোষ তৈরি হয়। তার মানে কি এখান থেকে আরও 2টা কোষ তৈরি হতে হবে। তো এই যে তখন এই কোষটার ভিতরে ঘটবে হচ্ছে এখান থেকেও n, এখান থেকেও n, এখান থেকেও n, এখান থেকেও n। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে ভাইয়া পরেরটা কীভাবে হলো? খেয়াল করো, আমরা বলছি যে মিওসিসের হচ্ছে দুইটা স্টেপ, একটা হচ্ছে মিওসিস 1 আর একটা হচ্ছে মিওসিস 2। এই মিওসিস 1টাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। দেখো তো এইটুকুতে হচ্ছে মিওসিস 1 বা হ্রাসমূলক বিভাজন ঘটছে কিনা? অবশ্যই ঘটছে। এটা হচ্ছে জনন মাতৃকোষ, এখান থেকে মনে করে শুক্রাণু আর হচ্ছে কি ডিম্বাণু তৈরি হয়েছে, ঠিক আছে? এরপর দেখো এরপরে যেটা হয়েছে মিওসিস 2, এটাকে বলা হয় মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। দেখো তো এখানে হচ্ছে সমীকরণ মিলছে কিনা, মাইটোসিস বা হচ্ছে কি সমীকরণিক বিভাজন, মাতৃকোষে যা ছিল অপত্য কোষে কি বলতো তাই হয়েছে। তাহলে আমরা বলতে পারি মিওসিসটা আসলে কি হ্রাসমূলক এবং হচ্ছে সমীকরণিক, দুইটার কি কম্বিনেশন। মিওসিসের দুইটা স্টেপ, একটা মিওসিস 1 আর একটা কি বলতো মিওসিস 2। মিওসিস অবশ্যই কোন কোষে ঘটবে? 2n কোষে ঘটবে। 2n থেকে প্রথমে হ্রাসমূলক বিভাজিত হয়ে কি দুইটা n তৈরি হয়েছে। এখন আমরা যদি বলি যে জনন কোষ সৃষ্টি করছে কে আর জনন কোষের বৃদ্ধি সংখ্যা বৃদ্ধি করছে কে, দেখি বলো, তোমরা কমেন্ট করো, আমি বুঝাবো আবার তোমাদেরকে। জাস্ট এই পয়েন্টটা আগে তোমরা বলো যে জনন কোষ সৃষ্টি করছে কে আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি করছে কে, এটা একটু বলো। এই ক্লাসে আজে বাজে কমেন্ট করবে না। সৃষ্টি মায়োসিস, বৃদ্ধি মাইটোসিস। হ্যাঁ গুড পয়েন্ট, তোমরা ধরতে পারছো। খেয়াল করো এটা কি জনন মাতৃকোষ, ঠিক আছে? এটা হচ্ছে মাতৃকোষ, মাতৃকোষ। এখান থেকে কি এই দুইটা দেখো জনন কোষ, তার মানে জনন কোষ তৈরি হলো কি দ্বারা? মিওসিস দ্বারা, ঠিক আছে? কি দ্বারা? মিওসিস দ্বারা। কিন্তু জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষ ছিল 2টা, এটাকে বাড়ায় কয়টা করা হলো? 4টা করা হলো। এটা কে করতেছে? মিওসিস 2 বা যেটাকে কি বলা হয় মাইটোসিস। এই কারণে তোমরা পড়ো যে জনন কোষ সৃষ্টি এটা মিওসিস করে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি এটা কে করে? মাইটোসিস করে। তো যাই হোক এটা তোমরা হচ্ছে মনে রাখবা। এবার আসো এই যে এইটা আর কি, এইটা খেয়াল করো। এখান থেকে হচ্ছে আমরা কি কি দেখবো, আমরা ক্লাসের একদম শেষ দিকে চলে আসছি, কেউ যেও না, ধৈর্য ধরে থাকো আর কি। তো দেখো এখানে কি কি বলা আছে যে এই মিওসিস 1-এর দেখো হচ্ছে আবার স্টেপগুলো, প্রোফেজ 1, মেটাফেজ, তারপরে হচ্ছে অ্যানাফেজ,
তারপর হচ্ছে কি টেলোফেজ। খেয়াল করো মিওসিস আগে কিন্তু প্রোমেটাফেজ নাই, এটা ভালো করে মনে রাখবা। প্রোফেজ আছে বাট প্রোমেটাফেজ নাই। এই প্রোফেজ একটা ইম্পর্টেন্ট, 100% লিখে নাও, প্রশ্ন আসবেই এখান থেকে ইনশাল্লাহ। আজকের ক্লাস থেকে 2 নাম্বার কমন পাবা কৃষিতে। তো দেখো এখানে লিখে নাও যে হচ্ছে প্রোফেজ 100% ইনশাল্লাহ। ওকে, এবার দেখো যে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকানেসিস। একটু মনোযোগ দিয়ে শোনো, মনে রাখবা লেপটোটিনে পোলারাইজড বিন্যাস বা ফুলের তোড়া বা বুকের মতো দেখা যায়। এই যে তোমরা যে হচ্ছে ফুলের দোকান থেকে ফুলের তোড়া বা বুকে কেন না, এই ফুলের তোড়া বা বুকে দেখতে যেরকম, এই লেপটোটিন পর্যায়ে ক্রোমোজোমগুলো দেখতে ঠিক সেরকম হয়ে থাকে। এই পয়েন্টটা মনে রাখবা। ডিএনএ প্রতিরূপ সৃষ্টি করে দ্বিগুণ হয়। এবার আসে জাইগোটিন। মনোযোগ দিয়ে শোনো, মুখস্থ করতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবা জাইগোটিনে জোড়া বাঁধে, জ জ জ জ। জাইগোটিনে কি জোড়া বাঁধে, জ জ। জাইগোটিনে জোড়া বাঁধে। আচ্ছা, একা একা কি জোড়া বাঁধা যায়? জোড়া বাঁধতে কয়জন লাগে? অ্যাটলিস্ট কয়জন লাগে? 2 জন লাগে। আবার অনেকজন মিলেও জোড়া বাঁধে। তার মানে জোড়া বাঁধতে অ্যাটলিস্ট কয়জন লাগে বলো তো? 2 জন লাগে, তাই না? 2 জন লাগে। আচ্ছা এবার তোমরা বলো তো, 2 হলে সেটাকে আমরা বাই বলতে পারি না? মনো মানে 1, বাই মানে 2, ট্রাই মানে কি 3। এবার তোমরা মিলাও, জাইগোটিন মানেই হচ্ছে কি জোড়া বাঁধা। জোড়া বাঁধলেই সেটাকে আমরা কি বলতে পারি বলো তো? বাই বলতে পারি। সেটাকে আমরা কি বলতে পারি? বাই বলতে পারি। আর এই বাইভ্যালেন্টটা যে প্রক্রিয়ায় তৈরি হয় সেটার নাম সিনাপসিস। বাইভ্যালেন্টটা যে প্রক্রিয়ায় তৈরি হয় সেটার নাম কি বলো তো? সিনাপসিস। পরের ধাপ, ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারটা কি দেখো, এই যে এইটা হচ্ছে এটা আবিষ্কার করছে থমাস হান্ট মর্গান। ভুট্টা উদ্ভিদে কিন্তু আবিষ্কার করছে ক্রসিং ওভারটা। ভুট্টার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 20, মনে রাখবা, থমাস হান্ট মর্গান। এটা বলছে যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে বিনিময় ঘটবে। মনে রাখবা, একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, ভিন্ন 2টি ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে দেখো এটা একটা ক্রোমোজোম, এইটার ক্রোমাটিডগুলোকে কি বলা হবে? সিস্টার ক্রোমাটিড। এইটা একটা ক্রোমোজোম, এইটার ক্রোমাটিডকে কি বলা হবে বলো তো? নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড বলা হবে। কিন্তু আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দাঁড়াও। কিন্তু আমরা যদি বলি দেখো, এই ক্রোমোজোমের এই অংশ মানে এই ক্রোমাটিডের, আর এই ক্রোমাটিডের কি বলো তো? এই অংশ, এই 2টা অংশ হচ্ছে আমরা চিন্তা করব। তাহলে এটাকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড বলবো, কারণ এই ক্রোমোজোম থেকে একটা আসছে, ওই ক্রোমোজোম থেকে কি বলো তো? একটা আসছে। এটাকে আমরা কি বলবো? নন সিস্টার ক্রোমাটিড বলবো। তাহলে ক্রসিং ওভারে কোন ক্রোমাটিডের মধ্যে বিনিময় ঘটবে? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি ঘটবে বলো তো? কিন্তু হচ্ছে কি বিনিময় ঘটবে। এবং যেটাকে আমরা কি বলবো? ক্রসিং ওভার। যখন তারা বিনিময় ঘটবে, এখানে একটা এক্স আকৃতির অঞ্চল তৈরি হবে, যেটাকে আমরা বলবো কায়াজমা। কি বলো তো? কায়াজমা হচ্ছে আমরা বলে থাকি। দেখো সিস্টার ক্রোমাটিডের মধ্যে যদি বিনিময়ও ঘটে, কোনো লাভ নাই, কারণ আমাদের ক্রসিং ওভারের উদ্দেশ্যই কি? নতুন বৈশিষ্ট্য আনা। এই ক্রোমোজোম থেকে যদি এই ক্রোমোজোমে যায়, তো কি নতুন বৈশিষ্ট্যের আদান প্রদান হবে? হবে না। এই কারণ হচ্ছে এইটা। তারপরে দেখো, একটি বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড থাকে, আর 4 থাকলেই সেটাকে আমরা কি বলবো? টেট্রাট। মনে রাখবা, টেট্রাট কোথায় তৈরি হয় বলো তো? প্যাকাইটিনে তৈরি হয়। ওকে, তারপরে দেখো তোমার প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন শুরু হয়। মনে আছে ওই যে অ্যানাফেজ ধাপে পড়াইছিলাম, ক্রোমোজোমগুলো কি মেরুর দিকে চলে যায়। এটা কোথায় ঘটে বলো তো? ডিপ্লোটিনে ঘটে। কায়াজমাটা স্পষ্ট হয়। এই পয়েন্টগুলো হচ্ছে মনে রাখবা। অ্যানাফেজে ক্রোমোজোম সংখ্যা n এর পরিবর্তে 2n এর পরিবর্তে হচ্ছে n হয়ে যায়। তারপরে শেষ। আর এই যে মায়োসিস 2, এটা হচ্ছে মাইটোসিস। ওই মাইটোসিসে যা যা পড়ছি এখানে সেম ঘটনা হচ্ছে ঘটে। ওকে, এই যে মায়োসিসের গুরুত্বটা তোমরা একটু দেখবা। এই যে দেখো, আমি তোমাদের যে ডাউটটা আছে ওইটা হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে এই দেখো, জননকোষ সৃষ্টি। একটু আগে আমরা বললাম না যে জননকোষ সৃষ্টি করে কি? মিওসিস। ঠিক আছে, মনে রাখবা, জননকোষ সৃষ্টি করে কি? মিওসিস। বা এই যে গ্যামিট সৃষ্টি, গ্যামিট মানেই জননকোষ, শুক্রাণু ডিম্বাণুকেই বলা হয় জননকোষ। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা। আর যদি বলা হয় জননাঙ্গ সৃষ্টি, তখন সেটা কিন্তু মাইটোসিস। ঠিক আছে, আবার যদি বলে জননকোষের সংখ্যা বৃদ্ধি, তখন কিন্তু কি বলো তো? মিওসিস। এই টার্মটা কিন্তু আমি ক্লিয়ার করে দিছি। বাকি জিনিসগুলো একটু দেখবা, মেন্ডেলের সূত্র মেনে চলে এসে ক্রসিং ওভারের কলা কৌশল, এটা দেখার হচ্ছে দরকার নাই। এটা জাস্ট একটু হচ্ছে মনে রাখবা যে ক্রসিং ওভারটা হোয়াইট হাউস মডেল অনুযায়ী হয়। এটা হচ্ছে হোয়াইট হাউস মডেল। আর ক্রসিং ওভারের ক্ষেত্রে
তোমার দুইটা এনজাইম কাজ করে, এই এনজাইম দুইটার নাম আসতে পারে যে অ্যান্ডোনিউক্লিয়াস এনজাইম আর দেখো লাইগেস এনজাইম। অ্যান্ডোনিউক্লিয়াস আর হচ্ছে কি বলতো লাইগেস, অ্যান্ডোনিউক্লিয়াস আর হচ্ছে কি বলতো লাইগেস। ক্রসিং আবার আবিষ্কার করছে কে? থমাস অ্যান্ড মর্গান। কোথায় আবিষ্কার করছে? ভুট্টা উদ্ভিদে। ভুট্টার ক্রোমোজোম নাম্বার কত? 20। কোনো প্রশ্ন আছে তোমাদের? এবার বলো। পড়া 70% হয়ে গেছে না ক্লাসে?